সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 919তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ তুষারের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে শুধু কালো হওয়ার জন্য পেলেন কোটিপতি স্বামী। বন্ধুরা, আজকে একটু নড়ে চড়ে বসেন, কারণ সারা জীবন আপনি শুনে আসছেন যে কালো মেয়েদের বিয়ে হয় না, কালো মেয়েদের বিয়ে হয় না। আজকে আপনি শুনতে যাচ্ছেন যে শুধু কালো হওয়ার কারণেই কোটিপতি স্বামী পেয়েছে আমার এই গল্পের আজকের এই মেয়েটা। এবং যার গল্প তুষার ভাই, ইনি বাংলাদেশের ভীষণ ভালো একজন কোম্পানি, সুনামধন্য একটা অনেক বড় কোম্পানির মালিক, এক সম্ভ্রান্ত পরিবারের সন্তানও তিনি বটে। বন্ধুরা, গল্প শুনলে অবাক হয়ে যাবেন। এই গল্পটা শুধু যে গল্প তা নয়, এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং এই গল্পটা আমার কাছে কিছুটা ধার্মিক গল্প মনে হচ্ছে, কিছুটা ইসলামিক বটে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে তুষার ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তুষার, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি। রাজধানী ঢাকার বুকে আমাদের পরিবারটা এক শিল্পপতির সম্মানজনক পরিবার, উচ্চবিত্ত এক পরিবার। আমার দাদা ছিলেন এই শহরেরই নামকরা একজন ব্যবসায়িক এবং তার সূত্র ধরে আমার বাবাও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার দাদার কোনো সন্তানাদি ছিল না এবং দাদার পরে আমার বাবা যখন দুনিয়াতে আসে, আমার বাবার অনেক কম বয়সে আমার দাদা বিয়ে করিয়ে ফেলে। অনেক কম বয়সে বিয়ে হবার পরেও আমার বাবার কোনো সন্তানাদি হচ্ছিল না, মানে আমি দুনিয়াতে আসতেছিলাম না। আমার বাবার বিয়ের প্রায় 6 বৎসর পরে আমি দুনিয়াতে আসি। দিনের 12টা বাজে সূর্য উঠলে যে অবস্থা হয় আর কি, ঠিক আমার মুখটা দেখার পরে পরিবারের প্রত্যেকটা মানুষ অত্যন্ত খুশি হয়। সবাই আমাকে নিয়ে আলোলে দুলোলে অনেক আদর যত্নে আর ভালোবাসার আমার শৈশবের দিনগুলো কাটায়। আমি আমার জীবনে আমার দাদাকে খুব বেশি একটা পাইনি, তবে যতটুকু দাদার ভালোবাসা পেয়েছি, যতটুকু সময় দাদার সাথে কাটিয়েছি, এক কথায় বলাই চলে যে আমার দাদা যথেষ্ট পরিমাণের ধার্মিক দিনদার একজন মানুষ ছিল। অনেক আদর ভালোবাসতো আমাকে। আমার স্কুল জীবনে আমার দাদা আমাকে ছেড়ে চলে যায়। আমার ছোটোবেলা থেকে এমন কিছু অভ্যাস আছে যে অভ্যাসের কথাগুলো না বললে নয়। আমি ছোটোবেলা থেকে যথেষ্ট পরিমাণের বদ মেজাজি একটা ছেলে ছিলাম। এত পরিমাণের বদ মেজাজ আর রাগ আমার ভিতরে ছিল, আমি যদি রাগ করতাম তবে নিজের শরীরে নিজে কামড়াতে শুরু করতাম, নিজের শরীরের ব্লাড নিজে বের করতাম। এবং আমার বাবা মা এই বিষয়টা নিয়ে খুব টেনশনে পড়ে যেত। আমি যদি বলতাম যে আমি খাবো না, তবে জোর করেও আমাকে কেউ খাওয়াইতে পারতো না। আমি বলি আজকে এটা আমি করবো না, শত চেষ্টা করে জোর করেও আমাকে দিয়ে এটা করানো কারো পক্ষে সম্ভব হতো না। বাবা আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে যেত, না খেতে খেতে রাগ করে একটা সময় আমাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করানো রাখতো। এমনভাবে আমার ছোটোবেলার দিনগুলো কাটতে থাকে। এক সময় আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। প্রাইমারি স্কুলের গণ্ডি পার করার পরে আমি তখন হাই স্কুলে উঠি এবং হাই স্কুলে ওঠার পরে আমি তো সবসময় আমার বাবার গাড়ি ছিল, বাবার গাড়ি দিয়ে আমি স্কুলে যেতাম। আমি তখন সবেমাত্র ক্লাস 8-এ পড়ি, স্কুল জীবনে ক্লাস 8-এ পড়ি। তো আমি আমাদের বাসার গাড়ি করেই স্কুলে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ করে আমাদের গাড়িটা রাস্তার মধ্যে একটু প্রবলেম দেখা দেয়। তো প্রবলেম যখন গাড়িটা দেখা দেয়, আমাদের ড্রাইভার তখন গাড়ি ঠিক করতেছে, বাট আমার স্কুল একটু লেট হয়ে যায়, ইটস লাইক 10 মিনিটসের মতো। 10 মিনিটের মতো আমার স্কুলে যেতে লেট হয় এবং 10 মিনিট পরে আমি যখন ক্লাস শ্রেণীকক্ষে যাই এবং স্যারের শরণাপন্ন হই, যিনি আমাদের প্রথম টিচার ছিল, তিনি আমাকে কয়েকটা বাজে কথা বলে, মানে আমার স্টুডেন্টদের সামনেই 2-1টা বাজে কথা বলে এবং ওই কথাগুলো আমি আসলে নিতে পারি নাই। ওই আধা ঘন্টার একটা ক্লাস শেষ করার পরে আমি তখন বইপত্র সব কিছু বাসায় রেখে বাসা থেকে বেরিয়ে আমি ট্যাক্সি যোগে আমার বাড়িতে চলে আসি, মানে আমাদের বাসায় চলে আসি, মানে স্কুল থেকে বেরিয়ে ডিরেক্টলি বাসায় চলে আসি। এবং বাসায় আসার পরে মা তখন জিজ্ঞেস করলো যে কী হয়েছে তোর, তুই বাসায় কেন চলে আসলি? আমি তখন বললাম গাড়ি নষ্ট হয়েছে, আমার একটু সময় লেট হয়ে গেছে, আমাকে স্যারে এইভাবে বকাবাধ্য করছে, আমি আর পড়াশোনা করব না। আমার মা তখন খুব ভয় পেয়ে যায়। আমি আর এতটুকু মনে আছে, আমার মায়ের হাতে কী জানি একটা জিনিস ছিল, আমি যখন বলছি আমি আর পড়াশোনা করব না, ওই জিনিসটা আমার মায়ের হাত থেকে পড়ে গেছে এবং মা বলে সর্বনাশ। মানে আমার মা বুঝে গেছে যে যেটা আমি মুখ থেকে একবার না বলবো
এটা খুব সহজে হাঁ হবে না এবং এটা কেউ হাতে পরিণত করতে পারবেও না। এত পরিমাণে রাগ আমার মনে ছিল। আমার মা তখন আমাকে জড়ায় ধরে, আমার মাথার চুল টুল দাঁড়িয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, আমি প্রচণ্ড রেগে গেছি। মা তখন আমাকে নিয়ে গোসল করায়। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন পর্যন্ত আমার মা নিজ হাতে আমার শরীর ডলে আমাকে গোসল করাই দিত। মা তখন আমাকে গোসল করে এবং আমাকে এনে এসির নিচে বসায়। আমি বলছি, তুমি আমাকে যতই আদর করো, আমি স্কুলে আর পড়াশোনা করবোই না। সকাল গড়িয়ে বিকাল হলো, বাবা তখন অফিস থেকে আসলো। আসার পরে মা তখন বাবাকে বললো যে দেখো তুষারের তো এই অবস্থা। আমার বাবাও তখন আমার কাছে আসলো, জিজ্ঞেস করলো কী হয়েছে। আমি বাবাকে ডিরেক্টলি বলছি যে ঠিক আছে, আমি আর এই স্কুলে আমি আর স্কুলে যাবই না, আমি পড়াশোনা করবোই না। একটা পর্যায়ে আমার মা তখন বাবাকে বললো যে এখন রাগাইও না, রাগাইলে রাতের খাবারটা খাবে না, আগে রাতের খাবারটা খাক, এরপরে দেখা যাবে। তো রাতের খাবার শেষ করলাম। রাতের খাবার শেষ হওয়ার পরেই বাবা তখন আমাকে ডাকলো, বাবা রুমে ডাকলো, মাও তখন ছিল বেডরুমে। ডাকার পরে বাবা আমাকে বললো, এই কোন টিচার তোরে কী বলছে রে? আমি তখন টিচারের নাম বলছি। আমার আব্বা বলে, টিচারকে আমি এত গালাগালি করছি, নাম পাল্টাই দিছি, জীবনে আর কোনো দিন তোর সাথে খারাপ ব্যবহার করবে না, তুই চিন্তা করবি না, তুই কালকে স্কুলে যাবি, দেখবি তোর সাথে কত ভালো ব্যবহার করে। আমি তখন বললাম, বাবা তুমি যত কথাই বলো, আমি কিন্তু স্কুলে আর যাচ্ছি না। এটা বলার পরে বাবা তখন বলে, আচ্ছা ঠিক আছে, এটা সকালে দেখা যাবে। সকালবেলা আমার বাবা অফিসে যাওয়ার জন্য রেডি হলো, আমাকে ডাকলো যে বাবা আমাকে নিজে স্কুলে নিয়ে যাবে এবং আমার এই পার্সোনাল ম্যাটারগুলো, মানে বদ মেজাজ, খারাপ রাগের বিষয়গুলো আমার শিক্ষককে জানাবে। এই বলে বাবা আমাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু আমি বাবার সাথে বের হলাম না। বাবা একটা সময় নিরুপায় হয়ে আমাকে রেখেই আমার স্কুলে গেল। আমার স্কুলে গিয়ে আমার শিক্ষকের সাথে আলোচনা করলো, কিন্তু এরপরেও কোনো লাভ হলো না। আমার বাবা অফিসে গেল, অফিস থেকে বিকালবেলা ফিরে আসলো, মাকে জিজ্ঞেস করলো কী হলো। তখন পর্যন্ত মায়ের মুখে ওই একটাই অ্যান্সার ছিল যে তুমি যেমনটা দেখে গিয়েছিলে এই পর্যন্ত তেমনটাই হয়ে আছে, কোনো পরিবর্তন কিন্তু ওর মাঝে নাই। এরপরে বাবা বাধ্য হয়ে আমার স্কুলের ওই শিক্ষককে খবর দেয়। রাতের ডিনারে আমাদের ওই স্কুল শিক্ষক আমাদের বাসায় আসে। আসার পরে ওই স্কুল শিক্ষক আমার বাবার সামনে আমাকে বলে যে তুষার, আই এম সরি। আমার আজকে হয়তো বলতে কষ্ট হচ্ছে, বাট সেই সময় আমার বিষয়টাতে কষ্ট লাগে নাই। উনি সরি বলার পরেও আমি ওনার ওই কথায় কান দিলাম না, আমি কোনো কিছুই বললাম না। এবং তিনি বললো যে তুমি স্কুলে যাও, কালকে থেকে তোমার সাথে খুব ভালো ব্যবহার করা হবে। কিন্তু এর পরের দিনও বাবা আমাকে একইভাবে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করলো। আমি বাবাকে বললাম যে বাবা আমি পড়াশোনা করব না। অফিস থেকে বাবা বিকেলে ফিরে এসে আমাকে বললো ঠিক আছে, তোমাকে এই স্কুলে আর পড়তে হবে না। আসলে আমি খুব চিন্তা করে দেখেছি স্কুলটা অনেক বাজে, এখানে পড়াশোনা করতে হবে না, আমি তোমাকে অন্য একটা স্কুলে ভর্তি করাবো। আমি তখনও বাবাকে একই কথা বললাম, আমি পড়াশোনা করব না। আসলে ঠিক তাই, আমি আর পড়াশোনা করি নাই। ক্লাস 8-এ আমার পড়াশোনার জীবন শেষ হয়। বাবা অনেক চেষ্টা করেও আমাকে, শত চেষ্টা করেও আমাকে আর স্কুলে ভর্তি করাতে পারে নাই। রাগ করেছে, গায়ে হাত তুলেছে। এমন একটা অবস্থা হয়েছিল, বাবা যখন আমার গায়ে হাত তুলতো আমি তখন নিজের গায়ে নিজে কামড় দিয়ে রক্ত বের করতাম। আমার হাতে ওই কামড়ের দাগগুলো এখনও আছে, যে কেউ দেখলে ভয় পেয়ে যায় যে এগুলো কিসের দাগ। এই সব দাগগুলোই ছিল আমার ছোটোবেলায় কামড়ের দাগ। আমি রাগ করে নিজের হাতে নিজে কামড়ায় রক্ত বের করতাম। তো এমন করেই আমি আস্তে আস্তে করে বড় হই এবং তখন আর বাবা একটা সময় চেষ্টা ছেড়ে দেয়। অনেক তো চেষ্টা করলো, বাট বাবা চেষ্টায় কোনো সফলতা পেল না। যার জন্য মাকে বললো আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা মনে করেই ওকে সামনের দিকে অগ্রসর হতে দাও। বাবা আর তেমন কিছুই বললো না, মাও তখন একরকম চুপ হয়ে গেল। আমি তখন এক ভিন্ন রকম জীবনযাপন করতে শুরু করি। এক সম্ভ্রান্ত ধর্নাঢ্য পরিবারের সন্তান হওয়ার পরেও আমি তখন ফুটপাতে ছেলেদের সাথে মিশতে শুরু করি, রাস্তাঘাটে ঘোরাফেরা করি এবং যেহেতু পড়াশোনা করি না সেহেতু খারাপ খারাপ কিছু বন্ধু আমার জন্মে যায় এবং বন্ধুদেরকে সময় সুযোগ নেয় আমি আমার বাসায় নিয়ে আসি। বন্ধুদের বাসায় নিয়ে আসি, ওদের সাথে আড্ডাবাজি করি, মিউজিক শুনি, মানে একরকম আমি একটু দেউলিয়া টাইপের হয়ে গেলাম। ওই সময় জেমস এবং আয়ুব বাচ্চু, ওদের গানগুলো বাংলাদেশে খুব ফেমাস ছিল এবং আমার পছন্দের শিল্পী ছিল জেমস। আমি জেমসের মতো চুল রাখতাম, আয়ুব বাচ্চুর মতো চলা স্টাইলনেস করতাম এবং সবচেয়ে বেশি যাকে পছন্দ করতাম যে শিল্পী হাসান। এবং আমি তখন হাসান ভাইয়ের মতো অনেক লম্বা লম্বা চুল রাখতাম। এটা আমার পরিবারের জন্য অনেক কষ্ট হয়ে গেল আর কি। আমার মা অনেকভাবে আমাকে বলতো এটা ঠিক না, এত লম্বা চুল রাখা, মানুষ খারাপ বলে, বাট আমার চুল একদম আমার পিঠ পর্যন্ত পড়তো। এরকমই এক বেপরোয়া জীবন আমি শুরু করি। আস্তে আস্তে করে সামনের দিকে কাটতেছে। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19-এর কাছাকাছি। 19 বছরের টাকরা জোয়ান আমি। বাবা আমাকে অনেক চেষ্টা করেছে বাবার প্রতিষ্ঠানে নিয়ে একটু বসানোর জন্য, ব্যবসা বাণিজ্য হাতে কলমে কিছু শেখানোর জন্য। আমি আর বাবার সাথে কোনো মূল্যায়ন করলাম না। বাবা অনেক চেষ্টা করার পরেও আমাকে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে নিতে পারলো না।
আমি গেলাম না। একই কথা যে আমি আমার জীবন যেরকম করে চালাতে চাই আমি ঠিক সেরকম করেই চলবো। আমার বাবা যতই চেষ্টা করুক আমাকে তার মতো করে চালাতে পারবে না। আমাকে বাবা তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার মাকে বলেছে আমার ছেলেটা মনে হয় নষ্টই হয়ে গেল। দাদি তখন অনেক অসুস্থ, কখনো সিঙ্গাপুর, কখনো অস্ট্রেলিয়া, কখনো ইন্ডিয়া, এমন করে বিভিন্ন দেশে আমার দাদিকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হতো। দাদি তখন অনেক অসুস্থ, কিন্তু আমি কখনো ভুলেও একটাবার আমার দাদির রুমে যেয়ে দাদিকেও দেখতাম না যে দাদি কেমন আছে, দাদি ভালো আছে কিনা, এরকম। আর আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো, এটা হয়তো বলা হয়নি, সেটা হচ্ছে আমার বাবা মা যদিও সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু আমার মায়ের সাথে আমার বাবার সম্পর্কটা খুব যে বেশি ভালো ছিল তা কিন্তু না। মোটামুটি আমার মা কেন জানি অলওয়েজই আমার বাবাকে একটু সন্দেহের চোখে দেখতো। আর আমার বাবাও মোটামুটি খুবই ধার্মিক টাইপের একজন মানুষ ছিল। আমার জানা মতে আমি কখনো দেখি না যে আমার বাবা নামাজ কাজা করতে, মুখ ভর্তি দাঁড়িয়ে ছিল এবং খুবই ইসলামিক মাইন্ডের একজন মানুষ ছিল। তারপরেও জানি না কেন জানি সারাক্ষণ আমার মা আমার বাবাকে নিয়ে সন্দেহ করতো। এরকম করে তখন দিনের রাতগুলো কাটতেছে। আমি একটা সময় যখন আমি ধরেন আমার বয়স 19 থেকে 20-এর কাছাকাছি হয়ে গেল, ওই সময়টাতে আমি হঠাৎ করে নারীদের প্রতি আসক্ত হয়ে গেলাম। মানে বিভিন্ন প্রস্টিটিউট বা খারাপ মেয়েদের প্রতি আসক্ত হয়ে গেলাম। আমার একজন ফ্রেন্ড ছিল, একটা হিন্দু ফ্রেন্ড ছিল, নিতাই ছিল ওর নাম। বিশেষ করে নিতে আমাকে এই খারাপটা বানাইছে। ও এরকম করে বিভিন্ন জায়গায় যাইতো, ও পড়াশোনাও করতো এবং বিভিন্ন জায়গায় যেত, আমাকে নিয়ে যাইতো। আর ওর কাছে অতটা টাকা ছিল না, আমি টাকা দিতাম, যে জন্য আমাকে নিয়ে যাইতো। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে একদিন নারীর ওই সাদা মাংসের উপরে আমার একটা নজর বসে যায়। আমি তখন বিভিন্ন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করি এবং এরকম করে এত পরিমাণের আমি শারীরিক সম্পর্ক করি, একটা পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি এবং অসুস্থ হওয়ার পরে দীর্ঘদিন বাংলাদেশে আমার ট্রিটমেন্ট পর্যন্ত হয়। আমি অনেক শুকিয়ে যাই, খারাপ হয়ে যাই, মানে খুবভাবে রুগীলা হয়ে যাই। এরপর থেকে সুস্থ হই, বাট বাবা মা দুজনেই আমাকে ওপেন মাইন্ডলি বলে যে তুমি বিয়ে শাদী করো, তোমার জন্য মেয়ে দেখি, কিন্তু তুমি এই খারাপ পথে আর চলো না। বাট আমি মনে মনে তখনও নিয়ত করে ফেলেছি আমি জীবনে কখনো বিয়ে করব না। এবং বিয়ে জিনিসটা আমার কাছে একটা বিষের মতো লাগতো, যেটা আমার বাবা মায়ের সম্পর্ক দেখে আমি বুঝতাম। আমার বাবা কখনো ইচ্ছা মতো একটু ফোন চাপতে পারতো না। মোবাইলটা হাতে নিলে আমার মা বলতো দেখ না কোন মেয়ের সাথে মনে হয় চ্যাটিং করতেছে। বাবা একটু বাইরে গেল, তখনই মা ডাউট করে বসতো যে কই গেছে। একটু বাবা তার মতো করে লাইফ লিড করতে পারতো না। সারাক্ষণই আমার মায়ের একটা নজর বন্দির মধ্যে বাবা তার জীবন কাটানো লাগতো। তো আমার কাছে তখন মনে হতো যে যদি এরকম কোনো মেয়ে আমার লাইফে চলে আসে যার কাছে আমি নজরবন্দি হয়ে যাব, তাহলে তো আমি মরে যাব। আমার পক্ষে কোনোভাবেই পসিবল না বিয়ে শাদী করা, এবং আমি বিয়ে শাদী করবোই না। মানে বিয়ে জিনিসটা আমার কাছে বিষ হয়ে গেছে। আমি তখন পর্যন্ত আর বিয়ে করি না এবং তারপরে বিভিন্ন বারে যাইতে শুরু করি। সন্ধ্যা রাত থেকেই বারে যাওয়ার জন্য প্রস্তুতি, 10টা-12টার বাজে বারে চলে যাই, সারা রাত বারে গান গাই, মজা করি, মাস্তি করি এবং সকালের সূর্য ওঠার পরে আমি তখন ঘরে এসে ঘুমাই। বাবা মা যদিও নিজের চোখে দেখতে পায় আমার এই নষ্টের কথা, তারপর তারা কোনো কিছু বলে না। আসলে কোনো কিছু বলার তাদের নাই, তো কী বা বলবে। আমি তো তাদের পরোয়াই করি না, তাদের কোনো কথা মানিই না। এরকম করে সময়গুলো কাটতেছে, বারে যাচ্ছি, মদ খাচ্ছি, খারাপ পথে চলতেছি, মেয়েদের কাছে যাচ্ছি। তখন পর্যন্ত ওই নারীর প্রতি আমার নেশাটা কিন্তু ছিল। নারীর প্রতি নেশাটা আমার কাটে নাই। এক বৃহস্পতিবারে রাজধানী ঢাকারই কোনো একটা বারে আমি যাই এবং ওই বারের মদের আড্ডায় আমার হঠাৎ করে একটা মেয়ের গান আমার চোখে খুব, মানে আমার ভিতরে এক ধরনের ভালোবাসা জায়গায় ওঠে। একটা মেয়ে গান গায় বারের মধ্যে এবং এই মেয়েটা ওই বারে প্রতি বৃহস্পতিবারে আসে, যার কণ্ঠ এতই সুন্দর ছিল যে আমার কাছে মনে হয় আমার দৃষ্টিতে বা আমার মতে সে সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন সিঙ্গার। এত ভালো, এত মিষ্টি, এত মধুর তার কণ্ঠ। আমি তার কণ্ঠে গান শুনে তার জন্য পাগল হয়ে যাই এবং এই একটা মাত্র মেয়ের প্রতি আমার খারাপ কোনো নেশা জাগে না। মানে খারাপ নেশা বলতে তাকে ইউজ করব, তাকে ভোগ করব, এই নেশাটা আমার এই মেয়েটার প্রতি জাগলো না। এর আগে যত মেয়েকে আমি দেখেছি প্রতিটা মেয়ের প্রতি আমার এই খারাপ নেশাটা জন্ম হয়েছে যে আমি তার সাথে খারাপ সম্পর্ক করব, তার সাথে খারাপ কিছু করব। কিন্তু এই মেয়েটাকে দেখার পরে আমার ভিতরে এই জিনিসটা অনুভব হলো না। আমার কাছে মনে হলো যে তার মুখ থেকে আমি সারা জীবন খালি গানই শুনবো। তো এই জিনিসটা আমার মনে জাগলো। মেয়েটা জাস্ট 2 থেকে 3টা গান বললো বারের অনুষ্ঠানে, গান বলে মেয়েটা তখন চলে গেল। আমার বন্ধু ছিল আর কি, নিতাই, ওরে বললাম যে কিরে দোস্ত মেয়েটা চলে গেল, মেয়েটা কে? পরে বলে দোস্ত ওর নাম তো জিফার। তো জিফারকে আমি তো আর ওটা জানি না বা আমি ওরকম করে চিনিও না। তো মেয়েটা তখন চলে গেল। চলে যাওয়ার পরে আমি ওইখানে আমার মতো করে বন্ধু বান্ধবের সাথে টাইম ওয়েস্ট করতেছি, মজা করতেছি, কিন্তু ঘরে আসার পরেও কেন জানি ওই জিফার মেয়েটার কথা আমার বারবার মনে পড়তেছে। কণ্ঠ এত সুন্দর ছিল, এত মধুর ছিল, এত মিষ্টি ছিল, তার ভয়েসটা আমাকে খুবভাবে অ্যাট্রাকশন করে বসে।
আমি দুপুরে যখন ঘুম থেকে উঠি তখন পর্যন্ত আমি এরকমভাবেই মেয়েটাকে নিয়ে আনমনা থাকি। বিকেলবেলা আমার বন্ধুকে কল দিয়ে বলি, দোস্ত আমার মেয়েটারা লাগবে রে। পরে আমার বলে, কী রে তুই এটারও লাগবে? আমি বলে এটারও আমার লাগবে। আমার বন্ধু তখন রাতের বেলা আমাকে ফোন দিয়ে বলে, দোস্ত আমি জিফারের সম্বন্ধে জেনেছি, এই মেয়েটা মূলত একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং মেয়েটা ঢাকারই, পুরান ঢাকায় তার বাড়ি, কিন্তু মেয়েটার তো একটা বয়ফ্রেন্ড আছে। আমি বললাম বয়ফ্রেন্ড আছে মানে? বলে হ্যাঁ বয়ফ্রেন্ড আছে, এবং ওই বয়ফ্রেন্ড নর্মাল কোনো ছেলে না। আমি বললাম কি ওই বয়ফ্রেন্ড? আমি জানতে পারলাম এক ডিফেন্স কর্মকর্তার ছেলে হচ্ছে ওই ছেলেটা, এবং সেই তার বাবাও খুবই পাওয়ারফুল আর কি, মানে আপনার ডিফেন্স লাইনে মোটামুটি প্রশাসনিক লাইনে খুবই পাওয়ারফুল একজন ব্যক্তির সন্তান ওই ছেলে, যার নাম হচ্ছে গিয়ে ইরফান। তো ও হচ্ছে ইরফানের গার্লফ্রেন্ড, আমাকে এটা বললো। আমি তখন বললাম যে মানে আমি না বুঝলাম না যে তুই আমাকে কী বলতে চাচ্ছিস। আমার এটা লাগবে, যত টাকা লাগুক সমস্যা না, আমার এটা লাগবে। ও আমাকে বলতেছে, বন্ধু টাকা দিয়ে তো সব কিছু পাওয়া যায় না। তখন মাথায় আমার রক্ত উঠে গেল। মানে আমি তো ছোটোবেলা থেকে একটু বদমেজাজি ছিলাম, বাট যদিও এখন আমার রাগটা আর আগের মতো নাই। আমার অনেক হুজুর, কবিরাজ, তাবিজ, তুমান এগুলো করে আমার রাগটা অনেকটাই কমিয়ে দিয়েছে। আগের মতো আমি আর হুটহাট করে রেগে যাই না। কিন্তু রেগে যাই না বললেও না, মানে হঠাৎ করে কিন্তু রাগটা আমার উঠে যায়, এবং এই জিফারের বিষয়ে আমার রাগটা উঠে গেল। এবং রাগ উঠার পরে আমি তখন আমার বন্ধুরে বললাম যে মেয়েটা আমার লাগবে। এরপর দিন শুক্রবার আমি তখন বারানা গিয়ে আমার বন্ধুর বাসায় গেলাম। ওর বাসায় গেলাম, নিজের বাসায় গেলাম, যে বললাম যে দোস্ত আমার এই মেয়েটা লাগবে, এবং যেভাবেই পারিস তুই আমাকে মেয়েটা ম্যানেজ করে দে। তুই বন্ধু না করিস না, কারণ তুই যদি না করিস তাহলে বন্ধু আমি শেষ। ও তখন আমাকে বলে যে দেখ এটা তো আসলে পসিবল না, এই মেয়েটাকে তোর হবে না, তুই অ্যাটলিস্ট এটা বাদ দিয়ে বল। না এটা আমার লাগবে। মানে বললাম যে মেয়ে বারে এসে গান গাইতে পারে তা ওই মেয়েরে আমার মানে লাগবে, এটা তুই কী ধরনের কথা বলতেছিস? তো মানে হবে না কেন? তো টাকার কাছে বিক্রি না হলে কেন বারে এসে গান গায়? আমার বন্ধু তখন আমাকে বললো যে দেখ বন্ধু, এই মেয়েটা প্রথম থেকেই বারে গান গাইতো, যখন কলেজে পড়ে তখন থেকেই বারে গান গায়, এবং বারে গান গাওয়ার কারণেই কিন্তু এই মেয়েটা ইরফানের চোখে পড়ে, এবং ইরফানের গার্লফ্রেন্ড হয়, এবং ইরফান তাকে এই কাজটা করতে বাধা দেয় না, যেহেতু ওই মাধ্যমে মেয়েটাকে পাইছে। তো সেহেতু ইরফান মেয়েটাকে ইউজ করে, মেয়েটার সাথে তার সব রকমের সম্পর্ক হয়, কিন্তু ইরফান কখনোই এই মেয়েকে অন্য কারো হতে দিবে না, ও সারা জীবন মেয়েটাকে ইউজ করে যাবে। কথাগুলো শোনার পরে এরপরে আমি চিন্তা করতেছি মেয়েটা কোন ইউনিভার্সিটিতে পড়ে। যে ইউনিভার্সিটিতে পড়ে আমি তখন সেই ইউনিভার্সিটিতে ফলো করতে থাকি, সবসময় গাড়ি নিয়ে যাই, এবং বললে খুব অবাক শোনাবে, এটা হচ্ছে মেয়েটা যে ইউনিভার্সিটিতে পড়তো আমার কাছে মনে হয় ওই বিশ্ববিদ্যালয়ে খালি এই মেয়েটাই ছিল যে কিনা পর্দা করে যাইতো, মানে বোরকা পরে যাইতো। ডিরেক্টলি কথা যেটা, মানে আমি যখন মানে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে মেয়েটার সম্বন্ধে আলোচনা করি, সবাই আমাকে বলে যে এই মেয়ে বোরকা পরে আসে। মানে ও সবসময় কলেজে বোরকা পরে যেত, হিজাব পরে যেত, ঠিক গ্রামের মেয়েদের মতো। কিন্তু সে যে বারে গান গায় বা বারে ড্যান্স করে, এইটা অন্য কাউকে বিশ্বাস করানোর মতো না কিন্তু। যাই হোক, পরে আবার বৃহস্পতিবার আসলো। বৃহস্পতিবার আসার পরে মেয়েটা ওই দিন আসলো, কিন্তু তার যে বয়ফ্রেন্ড ইরফান ওই দিন ছিল না। এবং ইরফান না থাকার কারণে আমি নিতাইরে বললাম যে দোস্ত রে, আমি এটার সাথে একটু কথা বলবো, তুই একটু কথা করার ব্যবস্থা করে দে। তো আমার বন্ধু মেয়ের সাথে কথাবার্তা বললো যে আমার দোস্ত তুষার আমার বাবার পরিচয় দিল, এবং আমাদের যেই কোম্পানি আছে আমাদের কোম্পানির নাম বললো, যে অমুক কোম্পানির এমডির ছেলে এই তোমার সাথে একটু কথা বলবে। তো মেয়ে বললো বেশ ভালো কথা। তাহলে মেয়ে এসে বসলো আমার সাথে। আমি তখন অ্যালকোহল নিচ্ছিলাম না, মানে স্মুথলি বসে আছি। এসে আমাকে বললো ভাইয়া ভালো আছেন? জি ভালো আছি। হ্যান্ডশেক করলাম। তারপর আমাকে বলে ভাইয়া আপনি আমাকে ডেকেছেন? আমি বললাম হ্যাঁ ডাকলাম, আপনার কণ্ঠ তো মাশাআল্লাহ অনেক সুন্দর, এত ভালোভাবে আপনি গান গেয়েছেন, আমাকে পাগল করে দিয়েছেন। এক কথায় বলার মতো ভাষা আমার নাই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। অ্যামেজিং। ওরা আমাকে বললো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, যে আপনারা সাপোর্ট করেন বলেই তো আমি এত সুন্দরভাবে গাইতে পারি। আমি তখন বললাম আমি কি একটু আপনার সাথে আপনার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারি? বলে হ্যাঁ পারেন, কোনো প্রবলেম নাই। আমি বললাম জাস্ট উই আর ফ্রেন্ডলি, দ্যাটস ওয়ে। বলে ঠিক আছে সমস্যা নাই, বলেন। আমি বললাম আচ্ছা মানে আপনার বয়ফ্রেন্ড আছে শুনলাম, নাম হচ্ছে ইরফান, এটা কি সত্য? বলে আপনি ইরফানের সম্বন্ধে জানেন? তাহলে তো আপনি সব কিছুই জানেন, এবং আমার সম্বন্ধে আপনি সবই জানেন। তো আপনি অমুক ইউনিভার্সিটিতে পড়েন? তাও বলে হ্যাঁ। এবং আমাকে বলে আপনি কি আমার ইউনিভার্সিটিতে কখনো গিয়েছিলেন? মানে তার কথাবার্তা শুনে যেগুলো মনে হলো যে আমি তার সম্বন্ধে যতটুকু জানি সেও আমার সম্বন্ধে ঠিক ততটুকু জেনে নিয়েছে, বা সে আমার সম্বন্ধে বুঝে গেছে যে আমি তাকে ফলো করতেছি, বা তাকে ফলো করে তার ইউনিভার্সিটিতে গিয়েছি, সব কিছুই বুঝে গেছে। দেন আমাকে তখন বলতেছে যে ঠিক আছে তাহলে তো আপনি আমার সম্বন্ধে সব কিছুই জানেন, তো ঠিক আছে। আমি বললাম যে আমরা কি জাস্ট ফ্রেন্ডলি একটা ভালো ভিতরে আসতে পারি না, জাস্ট ফ্রেন্ডলি কথাবার্তা বলবো এরকম কিছু একটা। তো আমাকে বললে হ্যাঁ পারি তো।
তো ফোন নাম্বারটা চাইলাম, সে প্রথমে দিতে চায় না এবং শেষে সে আমাকে ফোন নাম্বারটা দিল। ফোন নাম্বার দিয়ে সে চলে গেল, কিন্তু যে নাম্বারটা সে আমাকে দিল তার মনে হয় একাধিক সিম আছে, যার জন্য যে নাম্বারটা সে আমাকে দিল ওই নাম্বারে আমি ঠিক যতবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি নাম্বারে সে কল রিসিভ করে না, মানে কথা বলে না, কল পিক করতে চায় না। এবং এরকম করে আমার পুরো আরও একটা সপ্তাহ কেটে যায়। এই যে সময়গুলো পাস হচ্ছে বা সময়গুলো যাচ্ছে, এই মেয়ের প্রতি কিন্তু আমার টান ভালোবাসা দিনের পর দিন আরও তীব্র হচ্ছে, আরও বাড়তেছে। কোনোভাবেই কিন্তু তারাই আমি আমার মন থেকে সরাইতে পারতেছি না। তার প্রতি আমার ভালোবাসা দিনের পর দিন তিল তিল করে এটা হিমালয় পরিমাণ হয়ে যাচ্ছে। এবং আমি বারবার রিপিট করে যাচ্ছি যে ভালোবাসার মাঝে আমার খারাপ কোনো চাহিদা নাই, যে মেয়েকে আমি ইউজ করব, ঘরে নিয়ে আসবো, ডেকে আনবো, শারীরিক সম্পর্ক আমি তৈরি করব, এরকম কিন্তু কিছু না। কেন জানি না মেয়েটাকে আমার ভালো লাগতে শুরু। আর এই মেয়েটাও মানে দেখতে এতই রূপবতী ছিল যেটা আসলে বলার মতো না, এক কথায় অসাধারণ। জিম করতো, সুন্দর বডি ছিল এবং চেহারা অনেক বেশি মায়াবী ছিল। তো এরকম করে যেতে 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 অনেকগুলো দিন আমি মেয়েটার পিছনে শ্রম দিচ্ছি, মেয়েটার পিছনে ঘুরতেছি, কিন্তু কোনোভাবে তারা আমি পাই না। এক পর্যায়ে মেয়ের যে বয়ফ্রেন্ড ইরফান তখন বিষয়টা বুঝে যায় যে আমি মেয়েটার পিছনে ঘুরতেছি, তাকে আমার প্রতি ইন্টারেস্ট করার জন্য চেষ্টা করতেছি। একদিন ইরফান ডিরেক্টলি আমাকে ওই বারে এসে হিট করে, মানে কোনো কথা নেই বার্তা নেই, এসে আমাকে কলার চেপে ধরে আমাকে হিট করে। এবং বারে ওই সময় তো মানে ইরফানের সাথে আমার অনেক মারামারিও হয়। সেদিন আমার বাবা প্রায় 7 লাখ টাকার মতো ওই বারে জরিমানা পর্যন্ত দিতে হয়, তা না হলে কিন্তু আমাকে জেল খাটা লাগতো। মানে আমি ওকে মারছি, ও আমাকে মারছে। তো এই ঘটনার পরে আমার যে কোনো কিছুর বিনিময় আমার জিফারে লাগবেই, আমি ওরা ছাড়া বাঁচবো না, প্রয়োজনে আমি ওর বিয়ে করবো, আমি ওর সাথে সংসার করবো, এরকম একটা প্ল্যানিং চলে আসছে। একদিন আমি আমার বন্ধু নিতের সাথে কথায় কথায় বলে ফেললাম যে প্রয়োজনে আমি এই মেয়ের বিয়ে করবো, তা আমার এই মেয়ে লাগবে। আমার বন্ধু তখন হুট করে আমাকে বললো যে দোস্ত, তাহলে তুই একটু গোপরে একটু মাথাটা ঠান্ডা কর, তোর একটা ভালো বুদ্ধি আমি দিতে পারি। আমি তখন বললাম যে কী বুদ্ধি? আমাকে বলে যে এই পৃথিবীতে যেটা সোজা আঙ্গুলে পাওয়া যায় না, সে আঙ্গুলটা বাঁকা করতে হয়। আমি বললাম বাঁকা তো আমি করলাম, তাও তো পারলাম না। ও বলে হ্যাঁ, বাঁকা তুমি করেছো, তাও পাও নাই, আরেকটা রাস্তা তোমার আছে। আমি বললাম যেমন? ও বলে যেটা জোর করে পাওয়া যায় না সেটা ভালোবাসা দিয়ে পাওয়া যায়। আমি বললাম মানি? ও বলে যেটা জোর করে পাওয়া যায় না সেটা ভালোবাসা দিয়ে পাওয়া যায়, তুই ভালোবাসা দিয়ে মেয়েটাকে চা। আমি বললাম ভালোবাসাও তো দিলাম, তার সাথে আমি কত সুন্দর করে কথা বললাম, তাকে ভালোবাসলাম, কই সে তো আমার হলো না। আমার বন্ধু বলে দোস্ত দেখ, এই মেয়েটা ইরফানের সাথে প্রেম করে, ইরফান তারে কোনোদিনও বিয়ে করবে না, মেয়ে সেটা জানে, এবং জানার পরেও সে ইরফানের সাথেই আছে। তুই ইরফানের চেয়েও 1 ইঞ্চি সামনে বাড়ায়া যা। তুই মেয়েটার সাথে তো ফোনে কথা বলিস, একদিন তাকে ডিরেক্টলি এটা জিজ্ঞেস কর, তাকে এটা বল যে তোমাকে কি ইরফান কখনো বিয়ে করবে, বা তোমাদের সাথে কি ইরফানের কোনো বিয়ের কথাবার্তা কি তোমার সাথে হয়েছে? মেয়েটার উত্তর তখন থাকবে যে না। আর এই না সুযোগটাই তুই কাজে লাগাবি। তুই তখনই তার সাথে কথাবার্তা বলে তাকে বলবি যে দেখো, ইরফান তো তোমায় কখনো বিয়ে করবে না, কিন্তু আমি তোমাকে বিয়ে করে একটা নতুন জীবন দিব। বারের ওই নোংরা জীবন থেকে আমি তোমাকে একটা সম্ভ্রান্ত পরিবারের বউ বানাবো। আমি বললাম তার মানে কি আমি ওর বিয়ে করে আমার সংসার করা লাগবে? আমার বললো আরে না বোকা, তুই 5-6 লাখ টাকা কাবিনে বিয়েটা করে ফেল, বিয়েটা করে বল যে তুমি তো বারে ছিলা, এখন তোমাকে আমার বাসায় নিতে একটু প্রবলেম হবে, এই সেই বইলা কোনো না কোনোভাবে মেয়েটাকে তুই ইউজ কর, এবং ইউজ করার এক পর্যায়ে ছেড়ে দিবি, যখন তোর ইউজ করা শেষ ছেড়ে দিবি। আমি তখন বললাম যে আরে আইডিয়াটা তো খারাপ দেন আমার বন্ধু আমারে, এবং ওর কাছ থেকে আমি তখন আইডিয়াটা আমার মাথায় নিয়ে নিলাম। মাথায় নিয়ে নেওয়ার পরে আমি মেয়ের সাথে আর অনেক দিন ধরে কোনো ফোনও করি না, কথাও বলি না, জাস্ট অপেক্ষা করতেছিলাম তার ফোনের অপেক্ষায়। এবং ঠিকই বেশ কয়েকদিন পরে ও তখন নিজেই কল ব্যাক করলো। কল ব্যাক করে আমাকে বলতেছে যে তুষার ভাইয়া, আমি সরি, আমার জন্য এরকম একটা প্রবলেম হয়ে গেছে, অ্যান্ড প্লিজ আপনি আমার সাথে অনেক দিন ধরে কথা বলছেন, আপনার প্রতি আমার একটা ইমোশন কাজ করেছে, তো সেই জায়গা থেকে আপনি ওকে মাফ করে দিন। ও ভাবছে হয়তো আমি রাগ করে ওকে কল করি না, যেহেতু আমার একটা ঝামেলা হয়ে গেছে ইরফানের সাথে, এই জন্য সম্ভবত আমি ওকে কল করি না। বাই দ্য ওয়ে, আমি তখন বললাম যে জিফার, তুমি যদি আমাকে কল করেছো, অ্যান্ড আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, মোটামুটি একটু খুলেই কথা বলতে চাই, তুমি যদি আমাকে একটু টাইম দাও, তোমার হাতে কি 5-10 মিনিট সময় হবে? আমাকে বলো হ্যাঁ হবে, আমি তো বাসায় আছি, কোনো প্রবলেম নেই, আপনি বলেন। আমি বললাম আচ্ছা জিফার, তোমাকে আমি যখন দেখেছি, দেখো আমি বলি না যে আমি ভালো, আমি যে খারাপ এটা সবাই জানে, তোমার ওই বারের প্রত্যেকটা স্টাফ জানে আমি খারাপ, দেশের সব মানুষ জানে আমি খারাপ, কিন্তু আমি তোমার জন্য খারাপ ছিলাম না। আমার আল্লাহ সাক্ষী, আমি তোমাকে ইউজ করার জন্য তোমার সাথে কথা বলি নাই, তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করেছে, যে ভালো লাগাটা পৃথিবীতে আমার কাছে মনে হয় একমাত্র তুমি মেয়ে যার প্রতি আমার এই ভালো লাগাটা কাজ করেছে। এই পর্যন্ত অন্য কোনো মেয়ের প্রতি আমার শারীরিক নেশা ছাড়া আর কোনো কিছুই কাজ করে নাই। তোমার প্রতি যখন আমার এতটা ইমোশন কাজ করেছে, সেই জায়গা থেকে আমি তোমার সাথে কথা বলেছি। আমরা ভালো ফ্রেন্ড হিসেবে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ইরফান তোমাকে বিয়ে করবে?
ও তখন চুপ হয়ে গেল, মানে কোনো কিছু বলে না। আমি তখন বললাম যে প্লিজ জিফার, আমাকে সত্য কথা বলো, আমার কাছে মিথ্যে বলো না, তোমাদের মাঝে রিলেশনের কন্ট্রাক্টটা কি? ও আমাকে বলে এটা জেনে আপনার লাভ কি? আমি জানি আমার কোনো লাভ নাই, কিন্তু বললাম না যে আমরা দুজনে ভালো বন্ধু, আমার বন্ধুর ক্ষতি হোক এটা তো আমি কখনোই চাইবো না। সেজন্যই জিজ্ঞেস করলাম যে ইরফানের সাথে তোমার রিলেশনের কন্ট্রাক্টটা কি? আমাকে বলে কন্ট্রাক্ট আসলে কি, ইরফান তো আমাকে বিয়ে করবে না, আর আমাকে বিয়ে করে তো ওর সমাজে নিতে পারবে না, আর এটা তো আসলে কখনোই সম্ভব না, আমিও ওর সমাজে যেতে চাই না। তো ঠিক আছে, ও যেহেতু রিলেশন করে, আমি রিলেশন আছি, বাট আমাকে বিয়ে করবে না এটা আমি জানি, কিন্তু আমার রিলেশনে আছে, আমার গ্র্যাজুয়েশন শেষ হলে আমি দেখে শুনে একটা বিয়ে বসে যাব। আমি তখন বললাম তুমি তো এটা বিশ্বাস করো যে সবাইকে একদিন মরতে হবে? ও আমাকে বলে হ্যাঁ, কেন বিশ্বাস করো না, আমি মুসলিম পরিবারের একটা মেয়ে, আমি তো জানি সবাইকে একদিন মরতে হবে, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমার দাদা একজন ভালো মাওলানা ছিল। আমি তখন বললাম বাহ, তাহলে তো খুব ভালো। আচ্ছা, তুমি যে এই ইরফানের সাথে এই ধরনের শারীরিক সম্পর্কগুলো করো, এবং এরপরে তুমি যে ছেলেটাকে বিয়ে করবা, তোমার হাজব্যান্ডকে, যে মানুষটার সাথে তুমি সারা জীবন থাকবা, তোমার কি মনে হয় না যে মানুষটাকে তুমি ঠকাবা? তুমি তাকে এখন ঠকাচ্ছ। আমাকে বলে আসলে আমি তো পরিস্থিতির শিকার, কারণ আমাকে এই সমাজে টিকে থাকতে হলে আমার একটা সাপোর্ট দরকার। আমার গ্রাম, মানে আমি যেভাবে আছি, যেভাবে লাইফ লিড করতেছি, আমাকে শিয়াল কুকুররা টানি খেয়ে ফেলতো যদি ইরফান না থাকতো। ইরফান আমাকে এইসব থেকে প্রোটেক্ট করে, এবং এই জন্যই ইরফানের সাথে আমার সম্পর্ক। আমি তখন বললাম শোনো, ইরফানের সাথে তোমার কী সেটা আমি জানি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করার পরে তুমি যে মানুষটাকে বিয়ে করবা, সেই মানুষটার সাথে তুমি প্রতারণা করবা, আর যার সাথে প্রতারণা করবা তার সাথে সারা জীবন থাকবা, আর সারা জীবন থাকলেও কি তোমার কাছে মনে হয় যে তুমি সুখী হতে পারবা? এই কথাটা শোনার পরেও তখন একদম চুপ হয়ে যায়, আর কোনো কিছু বলে না। যখন চুপ হয়ে যায় আমি বারবার প্রশ্ন করি জিফার গিভ মি অ্যান্সার প্লিজ। ও তখন আমাকে বলে আমি আসলে কী করবো জানি না। আমি বললাম আমি বলি তুমি কী করবা? ও আমাকে বলে কী করবা, কী করবো? আমি বললাম তুমি আমাকে বিয়ে করবা। ও আমাকে বলে মানি? আমি বললাম হ্যাঁ, ইরফান তোমার দেহকে ভালোবেসেছে, কিন্তু আমি ভালোবেসেছি তোমার মনকে, আর তাই আমি তোমাকে বিয়ে করে তোমার সাথে সংসার করতে চাই। রাজধানী ঢাকার বুকে অমুক কোম্পানির ভবিষ্যৎ মালিক আমি তোমাকে বানাতে চাই। ও আমাকে বলে এটা কি আমার জন্য ড্রিম না? আমি বললাম হ্যাঁ তোমার জন্য ড্রিম, আর এটা আমার জন্য ড্রিম, আমি তোমাকে পাচ্ছি। ও আমাকে বলে 2 দিন পর আমাকে যদি টিস্যু পেপার মতো ব্যবহার করে ফেলে দাও। আমি বললাম না, কেন ফেলবো? যাকে বিয়ে করব তাকে তো আমি কোনো দিন ফেলবো না। বিয়ে তো আমি করতাম না, বিয়েটা আমি কেন করতেছি? বিয়ে করতেছি এই কারণে যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো। ইরফান তোমাকে যতই প্রোটেকশন দেখ, যাই করুক, আমি তুষার যদি চাই তোমার কালকে আমি বার থেকে উঠে নিয়ে আসতে পারবো, এটা তুমি মানো? ও বলে হ্যাঁ জানি পারবা, তো আমি তো নিয়েও তোমাকে ইউজ করে ছেড়ে দিতে পারি, বিয়েটা কেন করতে যাচ্ছি? আমাকে বলে হ্যাঁ ইউ আর রাইট, বাট গিভ মি সাম টাইম, আমি একটু ভেবে দেখি। না, আমি বললাম ভাবার কোনো সময় নেই, এইসব বিষয় নিয়ে ভাবা যাবে না, আমি কালকে তোমাকে বিয়ে করব, এবং কালকে 10টা বাজে আমি তোমার ইউনিভার্সিটির ওখানে আসছি। ও বলে এটা কি ঠিক হবে? আমি বললাম হ্যাঁ ঠিক হবে, আর কোনো কথা নেই। এই বলে আমি ফোনটা কেটে দিলাম, এবং তার ওখান থেকে আমি কোনো রিপ্লাই পেলাম না। অবাক বিষয় হচ্ছে এর পরের দিন 10টা বাজে আমি যখন তার বিশ্ববিদ্যালয়ের ওখানে গেলাম, আমি অবাক হয়ে দেখলাম যে ও বিশ্ববিদ্যালয়ের ওখানে দাঁড়িয়ে আছে, এবং আমার জন্যই মনে অপেক্ষা করছে। আমি তাকে আমার গাড়িতে ডাকলাম, হাতের মধ্যে একটা ব্যাগ দেখলাম। ব্যাগ দেখার পর ব্যাগটা আমি একটু টান দিয়ে নিয়ে কৌতূহলবশত ব্যাগটা খুলে দেখি ওই ব্যাগের ভিতরে একটা লেহেঙ্গা, লাল কালারের ওই লেহেঙ্গা দেখার পরে আমি জিজ্ঞেস করলাম যে লেহেঙ্গা কেন? আমাকে বলে বারে, আপনি বলেছেন না আমাকে আজকে বিয়ে করবেন, জীবনে তো মানুষের বিয়ে একবারই হয়, এবং আমার জীবনের এই বিয়েটা আমি লেহেঙ্গা পরবো না? আমি তখন বুঝতে পারলাম যে বড়শিতে আমার মাছে ঠোকর মেরে নাই, আমার বড়শি গিলিয়ে ফেলেছে। আমি তখন তাকে নিয়ে সোজা কাজী অফিসে চলে গেলাম। মাত্র 6 লক্ষ টাকা কাবিনে আমার ওই হিন্দু বন্ধুকে সহ রেখে আমি ওকে বিয়ে করে ফেললাম, এবং বিয়ের পর আমি তাকে বললাম যে তুমি ইরফানকে বিষয়টা জানাইও না যে আমি তোমাকে বিয়ে করেছি, তা না হলে ইরফান তোমারও ক্ষতি করার চেষ্টা করবে, একইভাবে আমারও ক্ষতি করার চেষ্টা করবে। তো আমাদের দুজনের ক্ষতি হবে এমন কিছু তুমি করো না। ইরফানকে কোনো কিছু বলার প্রয়োজন নেই, তুমি গ্র্যাজুয়েশন শেষ করো, এবং গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে আমি তোকে আমার পরিবারে নিয়ে যাব। এখন আমার পরিবারেও তোমার যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমার পরিবারে গেলে ইরফান বুঝে যাবে, এবং ওর যেহেতু পাওয়ার আছে, ওর বাবার যেহেতু খুব বেশি পাওয়ার, সো ওর বাবা মিলে তোমার কোনো একটা ক্ষতি করে ফেলবে। এবং আমার এই কথা মতো জিফার তখন আমার কথা শুনলো। ও তখন আর ইরফানকে খুব একটা টাইম দেয় না, আস্তে আস্তে করে ইরফানের কাছ থেকে সরে আসতেছে, এবং ইরফানের কাছ থেকে সে টোটালি সরে এক অন্যরকম লাইফ লিড করতেছে। সে বারে আসে না, সে বলে আমি এখন নামাজ পড়বো, রোজা রাখবো, আমি দিনের পথে চলবো, আমি আর এসবের মধ্যে থাকবো না। কিন্তু ইরফান এটা মানতে রাজি নাই। ইরফান তাকে এত পরিমাণে ডিস্টার্ব শুরু করেছে, একটা পর্যায়ে আমি বাধ্য হয়ে ওকে ঢাকা থেকে লুকিয়ে
চট্টগ্রামে নিয়ে যেতে বাধ্য হয়েছি। এবং সেই চট্টগ্রামে আমার এক আঙ্কেল পুলিশ কর্মকর্তা, ওনার সাপোর্টে আমি তখন তাকে চট্টগ্রামে রাখি এবং চট্টগ্রামের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি তাকে পুনরায় ওখান থেকে ট্রান্সফার করে ওইখানে ভর্তি করাই। এবং ওই আঙ্কেলের সহযোগিতায় ও মোটামুটি ওখানে ভালোই থাকে। ইরফানের ছায়া ওখান পর্যন্ত গিয়ে পৌঁছায় না। এক পর্যায়ে সে আলহামদুলিল্লাহ ওখানে ভালো থাকে, তার গ্র্যাজুয়েশন শেষ হয় এবং সেই পর্যন্ত প্রায় 3 বৎসর সময় ধরে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হচ্ছে। আমি প্লেনে করে চিটংয়ে যাচ্ছি, একসাথে থাকতেছি, বাট আমি কিন্তু ভেবে নিচ্ছি না। আমার টার্গেটটা কিন্তু ছিল ভিন্ন, আমি তাকে ছেড়ে দিব। এরই মাঝে বেশ কয়েকবার ছাড়ার চেষ্টাও করেছি বটে, কিন্তু আমার ছাড়া হয়নি। লাস্টের দিকে আমি ভাবলাম যে আমি তাকে ছেড়ে দিব। সর্বশেষ যখন আমি এই সিদ্ধান্ত নিলাম যে তাকে ছেড়ে দেবো, তাকে আমার আর ইউজ করা হচ্ছে না, এটা আমি বলার আগেই জিফার তখন বিষয়টা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে যে আমি তাকে ছেড়ে দিব বা তার সাথে আমার এই সম্পর্কে থাকতে চাই না। এবং এটা সে বোঝার পরে সে কার মাধ্যমে বা কিসের মাধ্যমে হঠাৎ করে একদিন ডিরেক্টলি আমার বাবার অফিসে চলে আসে এবং বাবার অফিসে এসে সে আমার সাথে তার এই সম্পর্কের বিষয় বা সব কিছু আমার বাবাকে খুলে বলে এবং বাবাকে বলে। আর এরই মাঝে বাবা তোমাকে বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করতেছে। আমার বয়সও প্রায় 27-এর মতো ওই টাইমে হয়ে গেছে। তো বাবা প্রথমত চিন্তা করলো যে আমাকে তো বিয়ে করাইতে পারতেছে না, অনেক ট্রাই করে, বাট আমি তো বিয়ে করি না। তো যেহেতু আমি বিয়ে করি না, আর এই মেয়েটাকে যেহেতু বিয়ে করেই ফেলেছি, মেয়েটা তো আর আমার বাবাকে তো আর বলে নাই যে ও আগে বারে চাকরি করছে বা বারে গান গাইছে, এগুলো তো সে আমার বাবাকে বলে নাই। সে ডিরেক্টলি বলছে আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, চিটং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আপনার ছেলে প্রেমের অভিনয় করে আমাকে বিয়ে করেছে এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করতেছে, ইভেন হাজব্যান্ড ওয়াইফের মতোই। বিয়ের পরে যেটা হয়, কিন্তু সে আমাকে বাসায় নিচ্ছে না। এবং আমার কাছে এখন যেটা মনে হলো যে ও মনে হয় আমাকে ছেড়ে দেবে, ও আমাকে ওর লাইফে রাখবে না, ও ছেড়ে দেবে মনে হয়, যার জন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমি জেনেছি, বুঝেছি আপনি খুবই ভালো মানুষ এবং আপনি আমাকে একটা নতুন জীবন দিতে পারবেন, এবং এই জন্য আমি আপনাকে বিষয়টা জানালাম। আমার বাবা তখন এই গোপনে গোপনে জিফারের সাথে কথা বলতে শুরু করে এবং জিফারের সাথে কথা বলতে শুরু করে জিফারকে বলে তুমি এখন কোনো কিছু বলো না, এই তুষারকে আমাকে যে তুমি জানিয়েছো এটাও বলার প্রয়োজন নেই, বাট আমি দেখি কি করা যায়। এভাবে বেশ কয়েকদিন পরে আবিদিন ঠাস করে জিফারকে নিয়ে বাসায় চলে আসে। সকালবেলা আমি তো জিফারকে আমার বাসায় দেখে অবাক, কিরি জিফার আমার বাসায়। অ্যান্ড ও আসার পরে আব্বু তখন বলতেছে যে আমার মাকে বলে, আমার মাকে আগ থেকেই অবশ্য বলে রাখছে, তা না হলে আম্মা তো এইভাবে বধূ বরণ করার জন্য প্রস্তুতি নিত না। আম্মুও তার মতো করে ওরা তখন বরণ করে নিল। আমার মাথায় তখন পুরো আসমানটা ভেঙে পড়লো, আরে বিষয় কি, আমি চাইলাম কি আর হইল কি, এটা তো এইভাবে হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা কীভাবে সম্ভব? আমি তো ওকে বিয়ে করব কখনোই, আমি ওর সাথে সংসার করার জন্য তো আমি ওকে বিয়ে করি নাই, বা এটা কেন হয়ে গেল? আমার বাবা তখন ওকে রিসিভ করে ঘরে নিয়ে চলে আসলো এবং ও তখন আমার ঘরে থাকতে শুরু করলো। রাতের বেলায় যখন আমার রুমে গেল, আমি বললাম জিফার এটা কী হলো? আমাকে বললাম আমি জানি না এটা কী হলো, কিন্তু আমার কাছে মনে হলো যে এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। আমি তখন নিজের বড়শিতে নিজেই মনে হয় নিজের বড়শি নিজেই গিরিয়ে খেয়ে ফেললাম এবং আমি তখন খুব বিপাকে পড়ে গেলাম। আমার যে আশেপাশে বন্ধুগুলো ছিল তারা সবাই তখন আমাকে বুঝাইতে শুরু করলো, আরে বেটা যা হওয়ার তা তো হয়েছে, জীবনে তো একদিন বিয়ে করাই লাগবে। অ্যান্ড জিফার একে তো সিঙ্গার, ভালো গান গায়, দেখতেও সুন্দর, ড্যান্সার, এরকম একটা মেয়ে তুই কই পাবি? মেয়েটা তোর জন্য বারে যাওয়া ছেড়ে দিয়েছে, তোর জন্য ইরফানকে ছেড়ে দিয়েছে, অনেক কিছুই তো তোর জন্য স্যাক্রিফাইস করেছে। এখন মেয়েটাও দেখতে শুনতে যেহেতু ভালোই আছে, ওর নিয়ে সংসার কর। বিশেষ করে আমার বন্ধু নিতাই, ওরে আমি অনেক ভালোবাসি, ও থেকে শুরু করে যারা আছে, অ্যান্ড সবাই আমাকে তখন এই সাপোর্টটাই করলো এবং সবাই আমাকে একটা জিনিসে বুঝাইলো যে মেয়েটা অবশ্যই ভালো হবে, মেয়েটা দেখতে শুনতে ভালো, তুই তারে ফেলিস না, এবং শিক্ষিতও বটে। সবার কথাবার্তা শুনে আমি তখন এই জিফারকেই বউ হিসাবে নিজের মন থেকে মেনে নিলাম এবং জিফারের সাথে মন হিসাবে মেনে নেওয়ার পর আমার যখন জিফারের সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হলো, একইভাবে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ, আমার বাবা মা থেকে শুরু করে আমার দাদি ওই সময় ইন্তেকাল করে, আমাদের বাসায় যে ড্রাইভার, আমাদের কাজের লোক, সবাই অত্যাধিক খুশি হয়। মানে সবাই এরকমই এতটাই খুশি হয় যেটা আমি বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ এরকম করে জিফারের সাথে 1 দিন 2 দিন করে আমার সময়গুলো কাটতেছে এবং ওই পর্যায়ে বিয়ে শাদী করার পরে আমি তখন আস্তে আস্তে করে আমার বাবার ব্যবসার প্রতি ফোকাস দিচ্ছিলাম। যেহেতু আমার বাবা একটা কোম্পানির আন্ডারে আছে, মানে একটা কোম্পানি আমার বাবার আছে, সো এটা এত বড় একটা কোম্পানি যেটার সুনাম শুধু দেশ না দেশের বাইরেও ছড়িয়েছে, দেশের বাইরেও আমাদের প্রোডাক্টের মাল যাচ্ছে, লোকজন বা কাজ করতেছে আমাদের আন্ডারে। সো আমার তখন মনে হলো যে আমার কিছু একটা করা দরকার। যে লাইফে আমি গিয়েছি, যেহেতু বিয়ে শাদী করে ফেলেছি, আমি লাইফটা থেকে আস্তে আস্তে চলে আসি। একটা পর্যায়ে আমি তখন ওই মদের আড্ডা, বারে যাওয়া, খারাপ পথে চলা, এই জিনিসগুলো থেকে আমি আস্তে আস্তে করে সরে চলে আসতেছি এবং সরে এসে জিফারকে নিয়ে সংসার করতেছি, আমার বাবার সাথে থাকতেছি, মায়ের সাথে থাকতেছি।
এভাবে প্রায় 1 বছরের মতো কেটে গেল। জিফারের গর্ভে কিন্তু কোনো সন্তান আসতেছে না, এবং কেন আসতেছে না এটাও আমি জানি না, এবং এই বিষয় নিয়ে আমার পরিবারের কোনো মাথা ব্যথা নাই। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে একদিন জিফার আমাকে বলতেছে, আই এম সারপ্রাইজ এটা শোনার পরে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, জিফার যখন আমার বাসায় আসে প্রথম দিকে নাকি আমার মা রাজি হচ্ছিল না। মানে আমার মা প্রথম দিকে, মা আমাকে বিষয়টা পরে বলছে, আগে বলে নাই। আমাকে প্রথমে যখন তোর বাবা বলছিল আমি কিন্তু বিষয়টাতে রাজি হই নাই, এবং আমি রাজি হই নাই। এবং শেষে যখন মা জানতে পারছে যে এই জিফার আগে বারে যাইতো এবং বারে গান গাইতো, মা তখন টোটালি হচ্ছে এটার বিরোধিতা করতে শুরু করেছে যে এই মেয়ের সাথে সংসার করা যাবে না, বারে যাওয়া মেয়েরা কখনো ভালো হয় না, বিভিন্ন খারাপ ছেলেদের সাথে এই মেয়ের সম্পর্ক আছে, এবং এই মেয়ে আমার ছেলের জীবন ওয়েস্ট করে দিবে, এই মেয়ের সাথে থাকা যাবে না। তখন তাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্যই কিন্তু আমার আম্মা অনেক কিছু করেছে, থানাতে পর্যন্ত গিয়েছে, এবং জিফারের যে বাবা মা আছে তাদেরকে পর্যন্ত প্রেশার ক্রিয়েট করেছে, খুবভাবেই হচ্ছে ট্রাই করেছে যে জিফারকে আমার লাইফ থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সর্বোপরি আমার বাবা জিফারকে ফুললি সাপোর্ট দিয়েছে, এবং বাবার সাপোর্টের কারণে জিফার কিন্তু আমাদের সংসারে থেকে গেছে। আর মা আমাকে বলল যে তোর বাবা যে মেয়েটাকে সাপোর্ট দেয় এর পিছনে অবশ্য তোর বাবার কোনো একটা খারাপ উদ্দেশ্য আছে, তা না হলে কোনো বাবা জেনে শুনে তার সন্তানকে বারের কোনো মেয়েকে বিয়ে করায় না, বা জেনে শুনে বারের কোনো মেয়েকে ছেলের বউ হিসাবে তার ঘরে রাখে না। তো যাই হোক, মায়ের কথাগুলো আমি তখন উড়িয়ে দিলাম, বা বাবার কথাগুলো ওইভাবেই রেখে দিলাম। কিন্তু জিফারের কথা শুনে আমি সেদিন আসমান থেকে বললাম। জিফার আমাকে তখন বলে যে জানো তুষার, আমরা এই বাসায় থাকবো না, তুমি আমার জন্য একটা আলাদা বাসা ঠিক করো, এই বাসায় আমার পক্ষে থাকা সম্ভব না। আমি তখন বললাম কেন, এই বাসায় প্রবলেম কি? আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমি আমার বাবা মাকে রেখে কোথায় যাব, কোথায় থাকবো? ও আমাকে বলে না, আসলে এই বাসায় থাকলে আমি শুধু তোমার থাকতে পারবো না। আমি তখন বললাম হোয়াই, আমার কেন থাকতে পারবো না, কী সমস্যা আমাকে বলো। আমাকে বলে তোমার আব্বা আমার থেকে খারাপ নজর দিছে। আমি এটা শোনার পরে মনে হয় আসমান থেকে পড়ছি, জি আল্লাহ, এটা এই মেয়ে আমাকে এইটা বলে কি যে আমার বাবা ওর দিকে খারাপ নজর দিয়েছে। আমি তখন বললাম যে জিফার, আর ইউ ম্যাড শিওর? আমাকে বলে হ্যাঁ, আমি তোমাকে সত্যি বলতেছি, তোমার বাবা একটা মেয়ে যখন চলাফেরা করে তখন তার দিকে কোনো পুরুষ যদি খারাপ নজরে থাকে মেয়েটা কিন্তু বুঝতে পারে, অ্যান্ড সেই স্মৃতিশক্তি প্রতিটা মেয়ের মাঝে আছে। আমিও বুঝে গেছি যে তোমার বাবা আমার দিকে খারাপ নজরে তাকাচ্ছে, এবং তিনার দৃষ্টিভঙ্গি খুবই খারাপ, যেটা আসলে বলার মতো না। তো কি বলবো, ওনার সাথে আসলে এই বাসায় থাকাটা আমার পক্ষে পসিবল না। আমি তখন মানে হঠাৎ করে আমার মায়ের কথা তখন মনে হয়ে গেল ইন দ্য মিন টাইম, যে আমার মা তো বলেছে যে তোর বাবা যে জিফারকে এই ঘরে রেখেছে অবশ্যই তোর বাবার একটা খারাপ উদ্দেশ্য আছে, কারণ খারাপ কোনো উদ্দেশ্য ছাড়া কোনো বাবাই তার সন্তানের বউ হিসাবে বাহারের কোনো মেয়েকে ঘরে রাখে না। মায়ের কথাটাও তখন আমার মাথায় ঢুকে গেল, এবং মায়ের কথা যখন মাথায় ঢুকলো আমি তখন বুঝে ফেললাম যে আসলে জিফার যেটা বলেছে এটা সম্পূর্ণ সত্য। আমার বাবা এই জন্যই সবার সাথে যুদ্ধ করে ফাইটিং করে জিফারকে আমাদের ঘরে রেখেছে। তাহলে বাবা জিফারকে রাখার জন্য তো পাগল কেন হলো, ওই প্রশ্নটাই আমার মনে তখন বারবার জাগলো যে কেন জিফারকে রাখার জন্য আমার বাবা এতটা পাগল হলো। বাবা অবশ্যই জিফারকে দেখে পাগল হয়ে গেছে, বা জিফারের চলাফেরা, আচরণ, ভঙ্গি, কথাবার্তা সব কিছু আমার বাবার মাইন্ডকে কেড়ে নিয়েছে, যেটা আমার কাছে মনে হলো আর কি। এরপর থেকে আমি আমার ঘরে আমার বাবাকে সন্দেহ করতে শুরু করি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন জিফার আমাকে এটা বলে, বাবার সাথে রাগারাগি করি। একটা পর্যায়ে আমি কি বলবো, বাধ্য হয়ে মানে জিফারের দিকে তাকিয়ে বা জিফারের কথা শুনে আমি আমার বাবাকে বলতে বাধ্য হয়ে যে আপনার সাথে আমি এই ফ্ল্যাটে থাকবো না, এই বাসায় থাকবো না, আমি আলাদা থাকবো। এবং আলাদা থাকার কথা শুনে আমার বাবা খুব রেগে যায় যে কেন আলাদা থাকবে, আলাদা থাকার কারণটা কি। কিন্তু আমি তারপরও বাবাকে এটা বলতাম না যে জিফারের দিকে তুমি খারাপ নজর দিয়েছো, এটা বলি না, কারণ এটা বলার সাহসও কেমন যেন আমি পাচ্ছিলাম না। এক পর্যায়ে বাধ্য হয়ে রাজধানী ঢাকার বুকে আমাদের এত বিলাসবহুল একটা বাড়ি থাকার পরেও আমি তখন ভাড়া থাকতে শুরু করি। এবং আমি যখন ভাড়া থাকি, যখন জিফারও আমার সাথে আলাদাই থাকতেছে, অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে কাটতে এরই মাঝে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে জিফার কিন্তু প্রেগনেন্ট হয় যখন আলাদা বাসায় চলে যায়। আলাদা বাসায় চলে যাওয়ার মাস 6 মধ্যেও প্রেগনেন্ট হয়। এর আগে কিন্তু বেবি কনসেপ্ট করে নাই, এরপরেও বেবি কনসেপ্ট করেছে। এবং এতে আমার বাবা মা দুজনে এত খুশি হয়ে বলার মতো না। আমার বাবা তখন আমার কাছে অনুরোধ করে যে তুই বৌমাকে বাড়িতে নিয়ে আয়, বাসায় নিয়ে আয়, ওর পেটে বাবু আসছে, ও আমাদের সাথে থাকুক। আমরা দাদা হব, আমি দাদা হব, তোর মা দাদি হবে, তুই ওকে আমাদের বাসায় নিয়ে আয়, ওকে এরকম করে বাইরে রাখিস না, ঘরের বউকে বাইরে রাখা ঠিক না। কিন্তু আমি সেদিনও আমার বাবার কথা শুনি নাই। এবং এর কিছুদিন পরেই আমার বাবা ইন্তেকাল করে।
আমার সন্তানটা দুনিয়াতে আসার প্রায় 17-18 দিন আগে আমার বাবা ইন্তেকাল করে, এবং বাবা যখন মারা যায় আমি তখন পাগলের মতো হয়ে পড়ি। তখনও কিন্তু আমি বাবার সাথেই ব্যবসা করতাম, বাবার সব কিছু আমি দেখাশোনা করতাম। আমি তখন এমডি হিসাবে ওই বাবার ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিলাম, শুধু বউকে আমি আলাদা রাখতাম। এবং বাবা মারা যাওয়ার পর তখন তো মা একা, সো মা যখন একা, তো সেই সময় তো আমার পক্ষে আর বাইরে থাকা সম্ভব না, আমি আর বাইরে থাকতে পারবো না। আমি তখন জিফারকে বললাম যে জিফার, তুমি আমার আব্বুর সাথে থাকতে শুরু করো। একটা পর্যায়ে আমার মায়ের সাথে থাকতে শুরু করো। দেন একটা পর্যায়ে আমি জিফারকে আমাদের বাসায় নিয়ে আসলাম। অ্যান্ড বাসায় আসার পরেও তখন আমার আম্মুর সাথে থাকতেছে, আমিও তখন থাকতেছি। অ্যান্ড আমি ওই সময় ব্যবসা বাণিজ্যের প্রতি খুব মনোযোগী। এমন করতে করতে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ঘরে একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে হয়। এবং আমার ছেলেটাও দেখতে শুনতে বেশ ভালোই হয়, খারাপ না। তো আমি তখন আমার ব্যবসা বাণিজ্যের প্রতি অনেক ফোকাস দিচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কাজকাম করতেছি, সময়গুলো আমার ঠিক এরকম করেই কাটতেছে। এইভাবে বেশ কিছুদিন কাটার পরেই আমার বাচ্চাটা হওয়ার প্রায় 3 বছর পরে, 3 থেকে 4 বছর পরে, মেবি 3-4 বছর, আমি শিওর না, বাট 3-4 বছর পরে একদিন জিফার হঠাৎ করে বলল যে আমাদের বাসার মধ্যে একটা অনুষ্ঠান করবে, বেবির একটা অনুষ্ঠান করবে। বেবির কোনো অনুষ্ঠান করা হয়নি ও জন্মের পর থেকেই, তো 4 বছর পরে ওর কাছে কেন জানি মনে হলো অনুষ্ঠান করবে। তো আমি তো ওকে আসলে কোনো কিছুই বলি নাই, বাট যেদিন অনুষ্ঠান করবে তার 3 দিন আগে আমাকে বলতেছে যে তুষার, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবো না তো? আমি বললাম না, কিছু মনে করবো না। ও বলে তোমার কাছে তো আমি কোনোদিন কিছু চাই নাই, বাট আজকে একটা জিনিস চাইবো। আমি তখন বললাম তুমি আমার বেবির মা, তুমি আমার কাছে চাইতেই পারো, তুমি চাইলে তো আমি আমার কলিজাটা কেটে তোমার হাতে ধরাই দিব, কেন বউ, কী লাগবে বলো? আমাকে বলে শোনো, আমি চাই আমার বাবুর জন্মদিনে আমার ইচ্ছা মতো, মানে আমার যাদেরকে ইচ্ছা আমি তাদেরকে ইনভাইট করব। আমার বাসায় যারাই আসবে সবাই সেদিন আমার মেহমান থাকবে, কিন্তু তুমি কাউকে অপমান করতে পারবা না। আমি তখন বললাম হাউ ফানি, আমি অপমান করব কেন? কেন তুমি কাকে ইনভাইট করতে যাচ্ছ যে আমি অপমান করব? ও তখন কিছু বলে না, ও বলে আমি যাদেরকে আনবো বাসায় তুমি কিন্তু কিছু বলতে পারবা না। তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে ও আবার ইরফানকে নিয়ে আসে কিনা। আমি তখন বললাম তুমি কি ইরফানকে আনতে চাচ্ছ? এটা বলার পর ও বলে, ইরফান কিন্তু তখন মানে ও জব করে এবং ভালো অবস্থানের মধ্যে আছে, ওর বিষয়ে বলতে চাই না কারণ ও একজন ভালো পোস্টে কাজ করে একটা মানুষ সরকারের। একবার যে আমাকে বলতেছে হ্যাঁ আমি চাই জিফার এই বাসায় আসবে আমার বাবুর জন্মদিনে বা আমার বাবুর অনুষ্ঠানে, ইরফান আসবে আমার বাসায় ডিরেক্টলি। আমি তখন বললাম যে এটা কী ধরনের কথা? আমাকে বললাম আমি তোমাকে আগেই বলেছি যে আমি যাদেরকে বলবো তুমি মানা করতে পারো না। তার মানে কি ইরফানের সাথে তোমার এখনও কথা হয়, যোগাযোগ আছে? ও বলে না যোগাযোগ নাই, কিন্তু আমি যাদেরকে ইনভাইট করব, যাদেরকে দাওয়াত করব, এরা সবাই ইরফানের ফ্রেন্ড এবং আমি এদেরকে আনবো বাসায়, এটা ইরফান জানবে। জানার পর আমি চাই না আমার বাবুর অনুষ্ঠানে কারো মনে কষ্ট যাক, আমার বাবুর এই অনুষ্ঠানে আমি কারো মনে কষ্ট দিতে চাই না। এবং একটা সময় তুমি ছিল না, এই ইরফান আমাকে অনেক হেল্প করেছে, টাকা পয়সা দিয়া, মানসিকভাবে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছে। আমি খুবই গরিব ফ্যামিলির মেয়ে ছিলাম, তো সেখানে আমি চাই আমার জন্মদিনে এই মানুষটা আসুক। তো ও যেহেতু মানে বাবুর জন্মদিন, ও যেহেতু আমাকে এরকম করেই বললো, আমি তখন আর ওকে বাধা দিলাম না, মানে বাধা দিয়ে রাখতে পারলামও না। নিজের বিবেকটাও তখন কেমন জানি আমাকে একটু ধরে বসলো যে যাই হোক, যেহেতু এরকম করেই বলতেছে তাহলে ও বলুক। আচ্ছা ঠিক আছে দাওয়াত দাও, কিন্তু বি কেয়ারফুল, নেক্সট টাইম যাতে রিকোয়েস্টটা আমার কাছে করবে না। ও বলে আচ্ছা ঠিক আছে। এরপরে তখনও ইরফানকেও বাসায় দাওয়াত দিল, তো ইরফানও আসলো, রাতের বেলা অনুষ্ঠান হলো। কিন্তু আমার আম্মার সাথে ইরফান অনেকক্ষণ কথাবার্তা বললো, আমি জানি না আমার বউ পরিচয় করে দিল নাকি, এরকম করে অনেকের সাথে ইরফান কথাবার্তা বলে আমাদের বাসায় ছিল এবং প্রশাসনিকভাবে খুব ভালো প্রোটোকল নিয়ে আসছে, খুবভাবে মজা মাস্তি করে রাত 12টা বাজে আমার অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠানের পরে সবাই চলে গেল, আমার বউ আছে, আমার সন্তান আছে, আমি আছি, আমার মা আছে। এরকমভাবে কয়েকটা দিন কাটার পরে আমার মা ওই অনুষ্ঠানটার পরে, মানে আমার ওই বাবুর অনুষ্ঠানটার পরে আমার মা কেমন জানি একটু চুপ হয়ে গেল। আগের মতো আমার সাথে খুব কোনো বিষয়ে কথা বলে না এবং মায়ের মাঝে একটা কেমন জানি অচেনা একটা সন্দেহ, মানে আমার মায়ের মনে বাসা বাঁধে, এটিকে আমি জানি না। তারই কিছুদিন পরে আমার মা আমাকে বলতেছে যে তুষার, তোকে আম্মু একটা কথা বলি, তুই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন। তখন কিন্তু আমার সন্তানটা ওর কোলে, মানে তানিম ওর কোলে, আমার বাবুর নাম তানিম ওর কোলে। মা আমাকে বলছে তুই তানিমকে কোলে নে, তো নিলাম। নেওয়ার পরে মা আমাকে বলে যে আয়নার সামনে যাই একটু দেখতো যে তানিমের চেহারা তোর চেহারা এক কিনা। আমি তখন বললাম যে মা এটা তুমি কী বলতেছো, আমার ছেলে অফকোর্স আমার মতো হবে,
মা বললো দেখ না, আয়নার সামনে গিয়ে দেখ। আমি কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু আমি ওকে ওভাবেই দেখি না, আমার ছেলেটাকে আমি ওভাবে আয়নার সামনে নিয়ে কখনোই দেখি না, বা ওটা নিয়ে আমার মনে কিন্তু কোনো সন্দেহই জায়গা নেই। বাট সেদিন যখন আমি আমার বাচ্চা নিয়ে আয়নার সামনে গেলাম, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে আমার বাচ্চাটা দেখতে আমার মতো না। আই ডোন্ট নো কেন জানি এটা মনে হলো। মায়ের কাছে এসে বললাম যে মা, বাচ্চাটা তো দেখতে মনে হয় না আমার মতো। মা তখন তার ফোন থেকে একটা ছবি বের করলো, বের করে বললো দেখতো এই ছেলেটার মতো কিনা। এবং মায়ের ফোনে যে ছেলেটার ছবি, ওটা ইরফানের ছবি। মা বলে দেখতো ইরফানের মতো চেহারাটা লম্বা না, তোর চেহারা তো গোল, এই ছেলের চেহারা তো লম্বা, এটা এই ছেলেটার মতো না। আমি তখন মানে মাকে কি বলবো, আমার মানে আমি তখন লাইক কেমন যেন একটু হয়ে যাচ্ছিলাম যে হোয়াট ইজ দিস, এটা কি, মা আমাকে এটা কী বলতেছে। আমি তখন বলছি যে মা তুমি এই ছবি কই উঠাইছো, ছবি কই পাইছো। মা বলে আমি তোর বাবুর অনুষ্ঠানে ছবি উঠাইছি। এই ছেলেটাকে আমি যখন দেখেছি প্রথমে, আমার কাছে মনে হলো আমি তানিমের বাবাকে দেখতেছি, কারণ এই ছেলের চেহারা আর তোর ছেলের চেহারা একরকম। আমি তখন বললাম যে মা এটা হতে পারে না। মা আমাকে বলে দেখ, মায়ের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না, অবশ্যই এই ছেলের সাথে তোর বউয়ের অতীতে কোনো সম্পর্ক ছিল, এটা সত্য না মিথ্যে। আমি তখন চিন্তা করলাম নাকি আমার বন্ধু নিতে মারে কিছু বলে দিল, এরকম কিছু কিনা। আবার ভাবলাম যে না, ও তো আমার অনুমতি চায় না, আমার পরিবারের কারো কাছে কোনো কথা বলবে না। আমি তখন বললাম যে না মা, তোমার ধারণার মাঝে একটু ভুল আছে, এমন কিছুই না। আমার মা বলে যদি এমন কিছু থেকে থাকে তো এখনই সাবধান হয়ে যা। এবং মার ওই কথা শোনার পরে আমার মনের ভিতর তখন সন্দেহের বাসা বাঁধে। আমি তখন আস্তে আস্তে করে এই জিফারের সাথে ঝগড়া শুরু করি যে বাচ্চা দেখতে আমার মতো না, বাচ্চা জানি আমার কাছে কেমন সন্দেহ লাগে, এইটা ওইটা বলে আমি তখন ওর সাথে আস্তে করে ডাউট করতে থাকি। কিন্তু ওই সময় আমাদের ব্যবসার মানে খুব মাল প্রোডাকশন খুব ভালো হচ্ছিল, এবং সেটা ব্যবসার মৌসুম, এবং ব্যবসার মৌসুমের কারণে আমি এই বিষয়টা নিয়ে জিফারের সাথে খুব বেশি একটা আলোচনাও করতে পারি না, বা বিষয়টা আমি ওভাবে দেখতে পারতেছি না। কিন্তু আমি এগুলো শুনতেছি যে এরকম কিছু একটা হতে যাচ্ছে বা এরকম কিছু একটা হয়েছে, বিষয়গুলো শুনতেছি, বাট এটা নিয়ে ডিটেলসে আলোচনা করতে পারতেছি না, বা ডিটেলসে কোনো কিছু মানে বুঝতে পারতেছি না, বলতে পারতেছি না। ঠিক আছে, একটা জিনিসেই ভেবে আছি, আল্লাহ তাআলা যা করে অফকোর্স ভালোর জন্যই করে, এবং দেখা যাক যে ভবিষ্যতে শেষ পর্যন্ত কী হয়। এই গল্পের শেষের জন্য আমি তখন বসে আছি। অ্যান্ড এমন করতে করতে কিছুদিন কেটে গেলো, হঠাৎ করে এর মাঝে কিন্তু আমার জিফারের সাথে প্রতিদিনে ঝগড়া হচ্ছে, মন খারাপ, খালি মুখ কালাকালি হচ্ছে, মন খারাপ হচ্ছে, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। বিষয়গুলো মা কিন্তু দেখতেছে, মা আমাকে আমার মতো বোঝাচ্ছে, জিফারকে জিফারের মতো বোঝাচ্ছে। তো এমন করেই দিন রাতগুলো কাটতে কাটতে আমি তখন ওরে বললাম যে আমি বাচ্চার ডিএনএ টেস্ট করব। আমি শিওর যে বাচ্চার ডিএনএ আমার সাথে ম্যাচ করবে না, এটা আমার বাচ্চা না। আর বাচ্চার ডিএনএ যদি আমার সাথে ম্যাচ না করে, আমি তোর কেটে 2 টুকরা করে ফেলবো, এরকম করে ওকে ধমক দিচ্ছিলাম। তার কিছুদিন পরে আমি তখন চায়নাতে যাই, এবং চায়নাতে আমার এর আগে আমি বেশ কয়েকবার চায়নাতে গিয়েছিলাম, কারণ আমাদের কোম্পানির যে কাঁচামালগুলো এগুলো চায়না থেকে আসে। তো কাঁচামালগুলো আনার জন্য মাঠ পর্যায়ে আমি তখন চায়নাতে যেতে হবে, আমি প্রতি 2-1 মাস পর চায়নাতে যাই। তো সেই সময় আমাকে একটু লং টাইম ধরে থাকতে হবে, লাইক 10 ডেজের মতো থাকতে হবে। এর জন্য মাকে বলে গেলাম, এবং জিফারকেও বলে গেলাম, বাবুরে মারে বললাম যে তানিমের দিকে খেয়াল রেখো, কথাবার্তা বলে আমি তখন চায়নাতে গেলাম। তো চায়নাতে আমি যাচ্ছি, এবং আমার সাথে আমার একটা বন্ধু গিয়েছিল, বন্ধু এবং সহযোগীও বলা চলে, যার নাম রুবেল। ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমাদের বাসায় যাতায়াত করে, এবং আমাদের এই পারিবারিক বিষয়গুলো রুবেল কিছুটা হলেও অবগত আছে, কিছুটা জানে। তো ওইখানে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন করে আমি চলতেছি, যে হোটেলে থাকতেছি সেখানেও চলাফেরা করতেছি। এমন করে হঠাৎ করে আমার কেন যেন একটু মনে হলো আমি বারে যাব। আমি জানি না এটা আমার কেন মনে হলো, বাট আমার ইচ্ছে হলো যে আমি ওখানকার একটু বার থেকে ঘুরে আসি, কারণ পুরনো অভ্যাসটা তখন হঠাৎ করে মনের মধ্যে একটু জাগলো। এবং 5ম দিন আমি যখন বারে যাই, 5ম দিনে বারে যাওয়ার পরে ওই বারে আমি নেশা করি, ড্রিঙ্কস করি, এবং সেই ড্রিঙ্কস করার পরে আমি একটু মাতলামি করি, এবং কেমন যেন একটু সেন্সলেস হয়ে যাই। বাট আমার যখন সেন্স ফিরে আসে, আমি তখন দেখতে পেলাম যে আমি একটা রুমের ভিতরে বন্দি, আমার হাত বাঁধা এবং আমার পাও বাঁধা। কয়েকজন মানুষ বসে আছে, এর মধ্যে চাইনিজ কয়েকটা ছেলে আছে, এবং আর বাকিদের মুখোশ পরা। তো আমি ভাবলাম যেহেতু আমি বিজনেসম্যান, আমি ব্যবসা করি, তারা সম্ভবত আমাকে কিডন্যাপ করেছে টাকা পয়সার জন্য, এরকম কিছু একটা হবে। কিন্তু তারা আমাকে কোনো কিছুই বলে না। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কেন আমাকে বেঁধে রেখেছো, আমার অপরাধ কি, তারা কোনো কিছুই বলে না। আমি ঘড়িও দেখতে পারি না, ফোনও ইউজ করতে পারি না, মোবাইলও হাতে নিতে পারি না, কয়টা বাজে বা কী হচ্ছে আমি কোনো কিছুই কিন্তু বুঝতে পারতেছি না। আমাকে তখন ওখানে আটকায় রাখা হয়, এবং এভাবে সারাটা দিন কেটে গেল। আমাকে খাওয়া দাওয়া দিচ্ছে, খাওয়া দাওয়া করতেছি, আবার বাইরে রাখতেছে। আমি যখনই জিজ্ঞেস করি যে আমার সাথে এরকম মিসবিহেভ কেন করতেছো, আমাকে কেন আটকায় রাখতেছো, বা কেন আমার উপরে মানসিকভাবে টর্চার করতেছো, আমার অপরাধ কি, কোনো কিছুই বলে না। ঠিক 2 দিন পরে ওরা আমাকে একটা কল রেকর্ড শোনায়, এবং সেই কল রেকর্ডে
আমি শুনতে পাই যে কল রেকর্ডটা ছিল আমার বউ জিফারের। ওরা আমাকে রেকর্ডিংটা শোনো, আমাকে বলে যে তোমার কাছে কিছু স্ট্যাম্প পাঠাবো, স্ট্যাম্পগুলোতে সিগনেচার করে দিও। যদি সিগনেচার করে দাও তো ভালো, আর যদি সিগনেচার না করো তাহলে চায়না থেকে তোমার ডেড বডি আসবে বাংলাদেশে। তুমি যদি সিগনেচার করো তাহলে তোমার প্রপার্টির পুরোটাই আমি পাবো, আর সিগনেচার না করলে তুমি এর চেয়েও বেশি বিপদে পড়বা। আমি চাই না তোমাকে মেরে ফেলতে। তুমি আমার অনেক উপকার করেছো, আমার সাথে অনেক ভালো করেছো, আমি তোমাকে হত্যা করতে চাই না, যার জন্য আমি চাই তুমি সব কিছু লিখে দাও, আমি তোমার সাথে থাকবো না। আমি তখন তাদেরকে বললাম যে আমি ওর সাথে কন্ট্রাক্ট করতে চাই। তারা আমার সাথে কন্ট্রাক্ট করার কোনো সুযোগ দিল না, আমাকে শুধু স্টাম্পগুলো দিল, ওগুলোতে সিগনেচার করতে বললো, বাট আমি ওগুলোতে সিগনেচার করলাম না। এবং সিগনেচার না করার কারণে তারা প্রতিটা নিয়ত আমার মানসিকভাবে টর্চার করতে থাকে। প্রায় 5 দিনের মতো আমাকে ওখানে আটকায় রাখে, এবং এই 5 দিন আমাকে যে কী পরিমাণের কষ্ট তারা দেয় এটার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমি তো দণ্ডার্থ একজন ব্যক্তি, আমি তাদেরকে টাকার অফার করি, আমাকে টাকা কত লাগবে বল, কি দিতে হবে তাদেরকে বল, আমি দিয়ে দিচ্ছি, আমাকে ছেড়ে দে। তারা ওই প্রসঙ্গে আমার সাথে কোনো কথাই বলে না, তাদের কথাই একটা গিভ মি সিগনেচার। শুধু এই সিগনেচারের জন্যই তারা আমার সাথে ফাইটিং করতেছে। আর আমি তো প্রচণ্ড রাগে ছিলাম, তখনও আমার মনে রাগ কাজ করে, যা শালার মরে যাব, জীবন দিয়ে দেবো, কিন্তু তারপর স্টাম্পে সিগনেচার করে আমি জিফারকে, ইরফানকে, আমার মৃত বাবার সম্পত্তি ভোগ করতে দিব না, প্রয়োজন আমি জীবন দিয়ে দিব। আমাকে কি পরিমাণে টর্চার করে সেই টর্চারের চিহ্ন এখনও আমার গায়ে আছে। এখনও সেই রাতগুলোর কথা মনে হলে, সেই দিনগুলোর কথা মনে হলে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়। কুকুরের মতো অমানসিক অত্যাচার আর নির্যাতন আমাকে করে। আমি সব কিছু সহ্য করি, এবং একটা জিনিসই বলি যে আমার বাবা যদি আমাকে কোনোভাবে দোয়া করে আমি এখান থেকে বেরোইতে পারি। অ্যান্ড তখন তারা কী করতো, আমার হাত বেঁধে রাখতো শুধু আমার, এবং পায়ের মধ্যে শিকল দিয়ে রাখতো। আমি ওয়াশরুমে যেতে পারতাম, ওয়াশরুম থেকে আসতে পারতাম, সব কিছু বের করতে পারতাম, বাট গেটের কাছে যেতে পারতাম, গেট নক করতাম অনেক দিন। গেট আমি ভাঙার জন্য চেষ্টা করি, অনেক লাইতে আমার বাসার ভিতরে কিন্তু তেমন কিছু নেই, জাস্ট একটা সোফা সেট, আর আমাকে বেঁধে রাখতো একটা পর যতটুকুই। তারা 3 টাইম আসতো, খাবার দেওয়া যেত, এবং তারা ওই ডাইনিংয়ে বসে নেশা পানীয় করতো। অনেক দেশের ছেলেই ছিল, তারা শুধু চাইনিজ ছিল তা না, আরও ভিন্ন দেশের ছেলেরাও তারা ছিল। তো এরকমভাবে আমাকে প্রায় 5-6 দিনের মতো আটকায় রাখে ওইখানে। 5-6 দিন পরে আল্লাহর কি হুকুম আর কি আমি জানি না, আর আমাকে যেখানে আটকায় রেখে কোন জায়গা, বা এখানে আমি এত চিৎকার করি, দরজা লাইতে এটা করি ওইটা করি, বাট কোনো শব্দ কারো কাছে যায় না। আমার মোবাইল ফোন, আমার ওয়ালেট যা ছিল কোনো কিছুই কিন্তু আমার কাছে নাই, সবই কিন্তু তারা নিয়ে গেছে। একদিন হঠাৎ করে, এটা 4র্থ দিন কি 5ম দিন আমি জানি না, ওরা রাতের বেলা এসেছিলো, এসে নেশা টেশা করে তারা চলে গেছে। যাওয়ার সময় হঠাৎ করে আমি আমাদের মেন যে ডোরটা ছিল, ডোরের কাছে যাওয়ার পর আমি দেখলাম যে সোফা সেটের উপর একটা মোবাইল ফোন পড়ে আছে। তো আমার পায়ে কিন্তু শিকল দিয়ে বাঁধা, এবং একটা হাতও বাঁধা, আরেকটা হাত আমার ওই সময় খোলা। আমি তখন ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নেওয়ার পর আমার কলিজাটা অনেক বড় হয়ে গেল, এবং সেই ফোনের ভিতরে সিকিউরিটি লক দেওয়া। আমি অনেকভাবে ট্রাই করতেছি সিকিউরিটি লকটা খোলার জন্য, আমি সিকিউরিটি লকটা খুলতে পারতেছি না। বারবার ট্রাই করতেছি যে সিকিউরিটি লকটা যদি একটাবার খুলতে পারি। ওই ফোনে কিন্তু খুব বেশি চার্জও নাই, যে কখন আবার ফোন বন্ধ হয়ে যায়, বা কখন তারা জেনে যায় যে তাদের ফোন লস্ট হয়েছে, তারা ফোনের জন্য চলে আসে। এখন তারা তো আর ইচ্ছে করে রেখে যায় না, অবশ্যই ফোনটা তাদের ভুলবশত এখানে তারা রেখে গেছে বা পড়ে গেছে, এরকম কিছু একটা হবে। তো পরে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে মোবাইল যদিও লক থাকে, কিন্তু ইমার্জেন্সি নাম্বারে কল দেওয়া যায়। কিন্তু চায়নাতে ইমার্জেন্সি নাম্বার কত আমি সেটা জানি না। 999342120 এরকম করতে আমার মনে হয় 1000 নাম্বার আমি তৈরি করতেছি। বাট আমি গুগলেও তো ঢুকতে পারতেছি না যে চায়নাতে যে আসলে কত ইমার্জেন্সি কল, কত নাম্বার সেটাও জানি না। পরে 110 হঠাৎ করে এই নাম্বারটা দিয়েছিলাম, এগুলো জাস্ট বানাই দিচ্ছি। ওই নাম্বারটাতে দেওয়ার পরে কলটা ঢুকে গেছে। আর ঢুকার পরেই একজন মহিলা রিসিভ করে এমার্জেন্সি কল। দেন আমি তখন তাকে বললাম যে ইটস মাই প্রবলেম, ইংলিশে বুঝিয়ে বললাম। সে আমাকে বললেন যে ফোনে চার্জ নাই, বলে ডোন্ট ওয়ারি। এবং ঠিক তারই 5 থেকে 6 মিনিটের মধ্যেই আমার ওই রুমে তখন আর চলে আসে, দরজা ভেঙে ভিতরে আমাকে এভাবে উদ্ধার করা হয়। আমি তখন তাদেরকে ডিটেলসে বললাম, তারা আমাকে একদিন ওই জেল হাজতে রাখে।
তাদের ওখানেই রাখে নিরাপত্তা হিসাবে। এবং তার পরের দিনে তারা আমার পাসপোর্ট এগুলো তৈরি করার জন্য ঠিকঠাক করে অ্যান্ড আমাকে বললো ইমিডিয়েটলি আমি দেশে যেতে চাই কিনা, যে ইমার্জেন্সি দেশে যেতে চাই, আমি পাসপোর্ট লস্ট হয়েছে। তখন তারা ওইখান থেকে বাংলাদেশ এম্বাসির সহযোগিতায় আমাকে তখন তারা ওদের দেশ থেকে চলে যাওয়ার একটা পেপারস আমাকে দেয়। আমি সেই পেপারস দিয়ে তখন দেশে আসি। কিন্তু দেশে আসার পরে আমি ইমিডিয়েটলি যখন আমার বাসায় যাই, বাসায় গিয়ে আমার বউ জিফারকে আমি পাই না পাওয়ার পর আমার মায়ের অবস্থা তখন খুব খারাপ। আমার মাকে একটা ঘরের ভিতরে একইভাবে আটকায় রাখা হয়। আমাকে ঠিক যেমন করে চায়নাতে আটকায় রাখে, আমার মাকে ঠিক এমন করে আটকায় রাখে এবং আমার মায়ের উপরে ঠিক একইভাবে অমানসিক নির্যাতন হয়। আমার মা যখনই বলতো যে তুষারের সাথে কথা বলবো, তখনই আমার মাকে ঘর থেকে বেরোতে দিত না এবং অনেক মানুষ এইখানে আসতো। আমি ইমিডিয়েটলি তখন আমি প্রশাসকের সহযোগিতা নিই, প্রশাসনের সহযোগিতা, তারা আমাকে অনেক সাপোর্ট করে। তাদের সহযোগিতার মাধ্যমে আমি জানতে পারি যে আমার এই ঘটনার পরপরই জিফার আমার ছেলেকে নিয়ে ট্যুরিস্ট ভিসায় দুবাইতে চলে গেছে। আমি ইমিডিয়েটলি দুবাইতে লোক পাঠাই, ফোর্স পাঠাই ওকে ধরার জন্য, কিন্তু দুবাই থেকে সে আদার্স কোনো কান্ট্রিতে ট্রাভেল করে এবং শেষ পর্যন্ত সে আমেরিকাতে চলে যায়। কয়েকটা দেশ ট্রাভেল করে সে আমেরিকাতে চলে যায় এবং তাকে আমি আর ধরতে পারি না। এবং সে আমার সন্তানের পাসপোর্টটাও আরও আগেই করে রাখে, ও নিজের পাসপোর্টও করে রাখে। এই বিষয়গুলো কিন্তু আমি কিছুই জানতাম না। মানে সর্বোপরি সে নিজের প্রস্তুতি সে নিজেই নিয়ে রাখে, যদি কোনো একটা ঝামেলা হয় তাহলে সে দেশ ত্যাগ করবে। এবং আমি যতটুকু বুঝতে পারলাম, তার মোবাইল ট্র্যাকিং করলাম বা তার যে নাম্বারটা ইউজ করতো সেটাতে ট্র্যাকিং করে আমি কোনো কিছুই পাইলাম না, কারণ যাদের সাথে সে কথাবার্তা বলতে সে অন্য কোনো ফোন ইউজ করতো। তবে আমি যাদের সাথে আলোচনা করলাম তাদের মাধ্যমে জানতে পারলাম যে সে যে গেমসটা খেলেছে বা যে গেমসটাও করেছে, তার বড় কারণ হচ্ছে সে আমাকে যে ওখানে আটকাইছে বা আমি যখন ওখানে ধরা খেয়ে গেছি, তখন কিন্তু ওখানকার ছেলেগুলো জেনে গেছে যে আমি অ্যাটাক হয়েছি বা পুলিশ আমাকে সেভ করেছে। তখন তারাও সে জিফারকে জানিয়ে দিয়েছে। এবং মা আমাকে যেটা বললো যে ও তাড়াহুড়া করে ছেলে নিয়ে বেরিয়ে গেছে, তাড়াহুড়া করে। মানে মাকে মায়ের জন্য দরজাটা খুলে দিয়ে, মাকে তো ওই খাবার দাবার দিত, আবার ঘরে আটকায় রাখতো, তো দরজাটা খুলে দিয়ে মানে মায়ের গেটটা খুলে দিয়ে ও তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে বেরিয়ে গেছে। জাস্ট মুহূর্তের মাঝে, 1 সেকেন্ডও ভিতরে থাকে না, জাস্ট একটা মানে ফোনে কথা বলতে বেরিয়ে গেছে, মা আমাকে যেটা বললো। তো তাকে আর আমি পেলাম না, সেখান থেকে চলে গেল। এবং এরপরে আমার মায়ের উপর যে অত্যাচার হয়েছে, আমার মায়েরও শারীরিকভাবে অনেক সমস্যা। প্রায় 1.5 মাস ধরে মাকে আমি টোটালি হসপিটালে ভর্তি করে রাখি। আমার মায়ের সুগার বেশি ছিল, প্রেশার ছিল, এসব কিছু মিলে মায়ের অবস্থা তখন খারাপ হয়ে যায়। এবং আমি যে অত্যাচার হয়েছি বা যে পরিমাণে মায়ের আমি খেয়েছি, আমাকে যে পরিমাণে মায়ের তারা দিয়েছে, এসব কথা আমি বলি নাই। অনেক মারা কিন্তু আমাকে মারছে। আমার মা তখন আমাকে বলল, দিনের পথে চলে আয়, তুই জীবনে অনেক পাপ করেছিস, অনেক অন্যায় করেছিস, যতটা পাপ যতটা অন্যায় করেছিস সেগুলোর শাস্তি দুনিয়াতে তোকে ভোগ করতে হবে। এবং এই শাস্তি তুইও ভোগ করেছিস, আমিও ভোগ করেছি। তুই ভালো হয়ে যা, তুই নিজের মতো করে বাঁচতে শিখ এবং এই খারাপ মেয়েদের পাল্লায় আর তুই পড়িস না। আমার মা যখন আমাকে বুঝালো, আমার ভিতরে তখন দিনের ভয় কাজ করে। আমি যখন চায়নাতে বন্দি ছিলাম, আমাকে যখন রুমের ভিতর বন্দি করে রাখা হলো, আমার কাছে মনে হতো মনে হয় তারা আমাকে এসে শ্যুট করে দিবে, মনে হয় তারা আমাকে মেরে ফেলবে, মনে হয় তারা আমাকে মেরে ফেলে আমার লাশটাকে গুম করে দিবে। মানে আমার এই ভয়গুলো আমার মনে কাজ করতো। এবং আমি মনে করতাম যে তারা যদি আমাকে মেরেই ফেলতো তাহলে আমি কী হতো বা মৃত্যুর পরে আমার কী হবে। আমি তখন স্পষ্ট আমার মরণটাকে দেখতে পাচ্ছিলাম। আমি যখন চায়নাতে আটক ছিলাম, আমি স্পষ্ট আমার মৃত্যুটাকে আলিঙ্গন করতেছিলাম মৃত্যুর সাথে। তখন থেকে আমার মনে ইসলামিক ভয়টা কাজ করতে শুরু করে। এই যে টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ, আভিজাত্য, এত কিছু, আজ আমি তুষার যদি মরে যেতাম তো আমার কিছুই থাকতো না, আমার তো কোনো কিছুই থাকতো না, এইসবের কোনো মূল্যই তো থাকতো না। আমার মাকে দেশে মেরে ফেলতো, আমাকে বিদেশে মেরে ফেলতো, সবই তো ঠিক হয়ে যেত। হয়তো আল্লাহর রহমত ছিল, আল্লাহ তার মনে এই দয়াটা দিয়েছে, সে যদি আমাকে মেরেও ফেলতো তাহলে কিন্তু সে আমার সমস্ত প্রপার্টির মালিক হয়ে যায়, বিকজ আমার ছেলে তার সাথে আছে। তো ও হয়তো কোনো দিক থেকে তার মনে মায়া লাগছে, সে চাচ্ছিল কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য এবং সেইটাই চাচ্ছিল। কিন্তু আল্লাহ হয়তো আমাকে তার মনে এই ধারণাটা দিয়ে আমাকে বাঁচাইছে। তখন থেকে আমি তাহাজ্জুদের নামাজ সহ ফজরের নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করি এবং আমার ভিতরে এক ধরনের আল্লাহর ভয় কাজ করতে শুরু করে। আমি ব্যবসা বাণিজ্যের অনেক কিছু তখন আস্তে আস্তে করে মানুষকে বুঝিয়ে দেই এবং প্রচুর পরিমাণে দান সরকার করে শুরু করি। একটা পর্যায়ে মা আমাকে হঠাৎ করে বলল যে তুই সিল্লায় যা, মানে যেটা বলে যে বিভিন্ন জায়গায় তাবলিগ জমাতের যে বিষয়টা, আমার কাছে মনে হয় কিছুদিনের জন্য তাবলিগে চলে যাব। এই ঘটনার প্রায় আপনার 7 মাস পরে, তখন শীতকাল ছিল, আমি শীতকালে তাবলিগের জন্য বের হয়ে গেলাম এবং আমি আমার সম্পূর্ণ পরিচয় গোপন করে একটা তাবলিগ দলের সাথে কথা বলি এবং তাদের সাথে কথাবার্তা বলে আমি তখন তাবলিগের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা প্রথমেই চিটংয়ে গিয়েছিলাম, 26 দিনের মতো চিটংয়ে ছিলাম এবং চিটং সহ বিভিন্ন কুমিল্লা, চিটং ওই জায়গাগুলোতে ছিলাম 26 দিন। অনেকগুলো মসজিদে ছিলাম
একসাথে আমরা সকালে উঠে রান্নাবান্না করতাম এবং ভোরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ফজরের নামাজ শেষ করার পরে দিনের কাজে বেরিয়ে যেতাম। গ্রামের পর গ্রাম পায়ে চড়ে বেড়াতাম এবং গ্রামের খেটে খাওয়া মানুষ তাদের সাথে তাদের পাশে গিয়ে তাদের কানের কাছে দিনের কথা পৌঁছে দিতাম এবং বিভিন্ন রাস্তায় যাইতাম, ঘাটে যাইতাম, যে ভাইদেরকে যেখানে পাইতাম তাদেরকে ধরে ওয়াদা করাইতাম যে আপনি আজকে আসরের নামাজে পড়বেন, কালকে থেকে ফজর পড়তে শুরু করবেন। এরকম করে তখন দিনের দাওয়াত দিয়ে থাকলে আমার ভিতরে এক ধরনের মায়া ভালোবাসা কাজ করতে শুরু হয়। তখন এই পৃথিবীর অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু আমার কাছে কেমন যেন তুচ্ছ মনে হয়। 26 দিনের ট্রাভেল শেষ করে 26 দিনের সিল্লা শেষ করে আমি ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে আমার যে অফিসিয়াল কাজ আছে ম্যানেজারের সাথে সব কিছু ঠিকঠাক করে আমি এরপরে চলে গেলাম পাবনাতে চলে গেলাম। আমরা টোটাল 9 জন ছিলাম। 9 জনের একটা টিমের মাধ্যমে তাবলিগের মধ্যে পাবনায় চলে গেলাম। তো পাবনায় প্রথম দিন আমরা একটা মসজিদে 4 দিন ছিলাম এবং তৃতীয় দিন আমরা যে মসজিদটাতে গেলাম এই মসজিদটা অনেক দূরে, মানে শহর থেকে, পাবনা শহর থেকে অনেক দূরে, খুবই প্রত্যন্ত এলাকায় খাল ঘেঁষে কোনো একটা মসজিদ এবং মসজিদটা খুবই ভয়ঙ্কর আকারের একটা মসজিদ, ছোট একটা মসজিদ। তো ওই মসজিদে আমাদের যে ভাইয়েরা ছিল, দিনী ভাই, তারা সবাই বলতেছে মানে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এবং ইবাদত করার জন্য মসজিদটা উন্নত। কারণ আশেপাশে বাড়িঘর আছে কিন্তু মসজিদটা কেমন জানি একটু, এই মসজিদের ভিতরে ঢুকলে কেমন জানি মনটা একটু ঠান্ডা হয়ে যায়। মানে মসজিদের ভিতর যে আল্লাহর কুদরতে কিছু একটা আছে এটা মানে বুঝেই যায়। তো আমিও তখন ওই মসজিদে থাকি, 2 দিন থাকি। আমাদের টার্গেট এখানে আমরা 5 দিন থাকবো। তৃতীয় দিনের দিন হঠাৎ করে আমার কাছে রাত্রেবেলা আমার ঘুমটা ভেঙেছে, মসজিদের মধ্যে থাকতাম। ঘুমটা ভাঙার পরে আমার ভিতরে তখন মানে কেন জানি ওই যে আমি তখন একটু আধ্যাত্মিক টাইপের মানুষ হয়ে যাই, আমি অজু করে এসে নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, এটা মনে করে আমি তখন মসজিদে অজু করতে গেলাম। মানে মসজিদের যেই পুকুর ছিল সেই পুকুরে অজু করতে গেলাম। হাত মুখ ধুয়ে অজু করে আমি যখন চলে আসতেছি তখন মসজিদের বাম পাশে একটাই বাড়ি ছিল, বাম পাশে একটা বাড়ি, 2-3টা ঘর ওইখানে, এবং তারাই বিশেষ করে আমাদেরকে একটু খাবার দাবার দিত। সেই বাম পাশের বাড়ির মধ্যে আমার শীতকাল ছিল তো মনে হলো বাম পাশের বাড়ির ওই সামনে একটা বড় গাছ আছে, ওই গাছের মধ্যে কেউ একজন কিছু একটা করতেছে। আমি কিন্তু আবার জিন ভূত বা এই টাইপের জিনিসদেরকে খুব একটা ভয় পাইতাম না ওই পথে যাওয়ার পরে। তো আমার ভিতর তখন মনে হলো যে কি এখানে কী নাড়াচাড়া করতেছে বা কে জানি একটু মানে হাঁটাহাঁটি করতেছে, এরকম একটা জিনিস আমি তখন দেখতেছি। তখন গভীর রাত, কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে গেলাম। আমার গায়ে একটা শার্ট পরা এবং একটা লুঙ্গি পরা অবস্থায় আমি কিন্তু মানে ওদের সাথে যেতাম তখনই পাঞ্জাবি পরতাম, বাকি সময়টা কিন্তু আমি মসজিদে পাঞ্জাবি পরতাম না। তো এখন আমি একটু সামনে যাওয়ার পরে আমি খুব খেয়াল করে দেখলাম যে কেউ একজন মানে কিছু একটা জিনিস নিয়ে ওখানে টানা হেঁচড়া করতেছে বা কিছু একটা কাজ করতেছে বা গাছে উঠার জন্য ট্রাই করতেছে, এরকম একটা অবস্থা। এবং দূর থেকে শীতকাল তো কুয়াশা থাকার কারণে ওকে মানে খুব কাছে আমার যাওয়া লাগছে। এবং কাছে যাওয়ার পর আমি দেখলাম সেটা একটা মেয়ে, হাতের মধ্যে কি একটা জানি কি একটা কিছু করতেছে। আমি তখন মানে যতটুকু আমি বুঝে গেলাম যে সে আসলে তার হাতের মধ্যে একটা রশি আছে, সেই রশিটা নিয়ে সে গাছে উঠার ট্রাই করতেছে, একটা গাছের মধ্যে উঠার চেষ্টা করতেছে, এবং সে তো মেয়ে মানুষ, গাছে উঠতে পারতেছে না। ওই সময় আমি গিয়ে বললাম যে আপনি কি? এটা বলার পরেই সে আমার দিকে তাকায়া, মানে আমাকে তো সে চিনেই, কারণ আমি তাদের ওইখানে গিয়েছিলাম, আমি তাকে চিনি কিন্তু সে আমাকে চিনে, যেহেতু আমি তাবলিগের এখানে আছি 3 দিন ধরে। তারা খাবার দাবার দিত বা তাদের ওখান থেকে এটা ওইটা আনতাম। টেনে কান্না শুরু করে দেয় আমাকে দেখে। আমি তখন বললাম, হাত ধরে ফেলাম ঠাস করে, দৌড় দেই কিনা, হাত ধরে দুপুরে দেখে এক হাতে রশি। আমার বলে, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন। আমি তখন অনেক দাড়ি রাখছি, একদম বুক পর্যন্ত আমার দাড়ি, যে হুজুর আপনাকে ছেড়ে দেন, আমি মারা যাবো। কেন মারা যাবেন আপনি? বলে আমাকে ছেড়ে দেন, আমি মারা যাবো, আমি আত্মহত্যা করবো। পরে দেখলাম যে না, আমি এটা খুব ঝামেলা করতেছে। একটা পর্যায়ে আমি তখন ওরে টানা হেঁচড়া করে মসজিদের কাছে নিয়ে আসলাম। আইসা বাকি ভাইদেরকে ডাক দিলাম। ওরা তখন সবাই উঠছে, উঠে তো অবাক বিষয়, কী ব্যাপার? আমারে বলে যে তুষার ভাই কী হয়েছে? এমন যে মেয়েটা আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে, এই যে তার হাতে ফাঁসি রশি আপনারা দেখেন। সবাই মিলে তখন এই মেয়েটাকে নিয়ে তার মায়ের কাছে গেলাম, তার পরিবারে গেলাম, এবং যাওয়ার পর জানতে পারলাম যে তার বাবা মারা গেছে। তারা টোটাল 3 বোন, দাদা আছে, দাদিও আছে, কিন্তু বাবাটা মারা গেছে অ্যাক্সিডেন্টে। কীভাবে অ্যাক্সিডেন্ট করে সেটা জানি না, বাট মারা গেছে। এবং ওর মা তখন বলতেছে যে মেয়েটা মরে না কেন? ওই ফাঁসি দিতে গেছে, আপনাকে বাঁচালেন, তো ফাঁসি দেওয়া উচিত। ওই ফাঁসি কেন দিল না? ফাঁসি দেওয়া উচিত তো, আপনি বাঁচাইলেন কেন? এটা মেয়ের মা বলতেছে। তো মেয়েটা একদম কালো ছিল এবং খুবই বিশ্রী চেহারা ছিল আর কি, এক কথায় যেটা। তো আমি তখন আর দেখলাম যে শীতকাল তো, আস্তে আস্তে মানুষ উঠতেছে, কী হয়েছে না হয়েছে, টর্চ লাইট দিয়ে ডাকতেছে। তো এখন মানে মেয়ের মাও কান্না করতেছে, মেয়েটাও কান্না করতেছে, এবং তার যে বাকি বোনগুলো ছিল তারাও কান্না করতেছে। আমার ভিতর তখন মানে কেন জানি জাগলো যে কেন মেয়েটা আত্মহত্যা করবে, আমার বিষয়টা আমি বুঝতে পারতেছি না। পরে মেয়ের মা তখন টাইনা ঘরের ভিতরে নিয়ে আবার মারা শুরু করছে, মারতেছে।
পাশে একটা বৃদ্ধ মহিলা ছিল। আমি মহিলাটাকে জিজ্ঞেস করলাম যে কাকিমা, এই কেন ফাঁসি দিতে গেল, আর ওর মা ওকে মারতেছে কেন, ঘটনাটা কি আপনি আমাকে বলেন তো। ওই বৃদ্ধ মহিলা তখন বলে, বাবারে কি বলবো, এই মেয়েটা একটা অভাগা মেয়ে। আমি বললাম অভাগা মানে কিসের অভাগা? পরে আমাকে বলে ওর তো বাবা নাই, এবং ওর যে ছোটো বোনগুলো আছে মাশাল্লাহ ছোটো বোনগুলো দেখতে শুনতে ভালো, অনেকটাই সুন্দরী, এবং বিয়ের প্রস্তাব আসে ছোটো বোনগুলোর জন্য। তো এই মেয়েটা যেহেতু বড়, সবার বড়, ওর নাম ছিল হচ্ছে শাহানা। এই শাহানা যেহেতু সবার বড়, এবং শাহানার বিয়ে হচ্ছে না বলে ওর ছোটো বোনের বিয়েগুলোও হচ্ছে না। ছোটো বোনের বিয়ে হচ্ছিল না, বড় বোনের বিয়ে হয় না বলে। তা বড় বোন যেহেতু দেখতে শুনতে এরকম মানে অপছন্দনীয়, ওরা কেউ নিতে চায় না। তখন সবাই যখন ছোটো বোনের জন্য আসে বলে বড় বোনের বিয়ে হয় না, ছোটো বোনের বিয়ে কীভাবে হবে, ছোটো বোনগুলোরও ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারে না। এই জন্য ওর মা ওকে খুব গায়ে হাত তোলে, মারে, ওর উপর অত্যাচার করে, এবং ও শুধু অসুন্দর বলে। তারপরে আমার এই জিনিসটা আমাকে খুব টাচ করে। আমি তখন এসে আমি মসজিদে চলে আসি, সবাইকে নিয়ে দেন আবার অজু করে আমি নফল নামাজ পড়ি। 2 রাকাত নফল নামাজ পড়ার পর আমার ভিতর হঠাৎ করে মনে হলো যে আমি তো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলাম, যে রূপে গুণে গুণান্বিত, খুবই সুন্দরী। তো এই মেয়েটা কালো, কুৎসিত, একেবারে কুৎসিত। শুধু সে যেহেতু এতটাই কুৎসিত, আমি কুৎসিত মেয়েটাকে বিয়ে করব আল্লাহকে পাওয়ার জন্য, দিনকে পাওয়ার জন্য। কারণ এই মেয়েটার বিয়ে হবে না, এবং আজ হয়তো আমি মেয়েটাকে বাঁচাইতে, কাল আমি মেয়েটা আবার আত্মহত্যা করবে, সে মারা যাবে। আমি যেহেতু জীবনকে আল্লাহর প্রতি বিলিয়ে দিয়েছি, আল্লাহর জন্য আমি এই কাজটা করব। সকালবেলা ফজরের পরে আমি আমার ভাইদেরকে, দিনী ভাইদেরকে ডাক দিলাম। তারাও কিন্তু জানে না আমার মানে রিয়েল পরিচয়টা আর কি, আমি আসলে কে, কী আমার পরিচয়, এটা কিন্তু তারা জানে না। তাদেরকে বললাম যে ভাই এই ঘটনা। তারা বলে কি বলেন, আপনি বিয়ে করবেন? জি আমি বিয়ে করবো। আমি আগে একটা বিয়ে করেছি, আমার বউ চলে গেছে, আমি সেকেন্ড টাইম মেয়েটাকে বিয়ে করতে চাই। তবে আমার একটা শর্ত আছে, আমার পরিচয় আমি তার কাছে দিব না। আমি কোন পরিচয়ের ছেলে, কে আমার, শুধু আমাকে দেখে মেয়েকে আমার কাছে বিয়ে দেবে কিনা মেয়ের মায়ের সাথে কথা বলেন। তো এখানে একজন ভাই ছিল, মুরব্বী টাইপের আর কি, হারুন ভাই তখন গেল মেয়ের মাকে বলল, মেয়ের মা এক কথায় রাজি, হ্যাঁ যেই হোক আমাদের কোনো আপত্তি নেই। তো বিকেলের মধ্যে এই মেয়েটাকে আমাকে বিয়ে দেয়, মসজিদের ইমাম সাহেব থেকে মেয়েটাকে আমাকে বিয়ে দেয়। এবং বিয়ে দেওয়ার পরে আমি তখন এই মেয়েটাকে নিয়ে তার পরের দিন, ওই রাতটা আমি মেয়েদের বাসায় থেকে আমার বাসর হয়। পরের দিন আমি এই শাহানাকে নিয়ে আমি ঢাকাতে যাই, এবং ঢাকাতে যাওয়ার পরে আমার মা শাহানাকে দেখে অত্যন্ত পছন্দ করে। আমার মায়ের মনে কোনো ক্ষোভ নাই, কোনো কিছু নেই। মা আমাকে বলে তুই বিয়ে করেছিস, আমি এতেই খুশি। তারই মাসখানিক পরে আমরা ওই পাবনা শহরের ওই ছোট্ট গ্রামটাতে আবারও যাই, এবং ওই সময় যখন আমি যাই, আমি আমার সমস্ত প্রোটোকল বা আমি আমার যে পরিচয়, সেই পরিচয় নিয়েই যাই। গাড়ি দেখে, মানুষ দেখে, ওই এলাকার মানুষের যখন সবার চোখ কপালে উঠে যায়, একে আমি তুষার যে অমুক কোম্পানির মালিক, আমি যে ওই কোম্পানির এমডি, ওটা ওখানকার কেউ জানতো না। এবং সেই গ্রামের মানুষ তো তখন আসমান থেকে পড়ে। আমি তখন সেই গ্রামে যে মসজিদটা ছিল এটা আরও বড় করে নির্মাণ করে দিই, এবং সেখানে স্কুল ছিল, স্কুলের উপবৃত্তি সিস্টেমটা চালু করে দিই আমার মাধ্যমে, আমার কোম্পানির মাধ্যমে। আমি সেখানে প্রতি বছর 20টা বাচ্চাকে বৃত্তি দিই, মানে বৃত্তি পরীক্ষা দেওয়াই আমার নিজের অনুদানে, এবং সেখানকার অসুস্থ হতদরিদ্র মানুষগুলোর ট্রিটমেন্ট করি। মেন রাস্তা থেকে ওদের বাড়িতে যাওয়ার, মানে ওদের ওই গ্রামে যাওয়ার কোনো রাস্তা ছিল না, গ্রামের আইল ধরে যাওয়া লাগতো। এবং সেখানে আমি আমার নিজের টাকায় জমি কিনে, জায়গা কিনে, আমি সেই গ্রামের জন্য পাকা করে বিশাল রাস্তা বানিয়ে দিই। এবং আমার শ্বশুরবাড়ির, আমি চেষ্টা করি শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে আমি হেল্প করার জন্য, এবং আলহামদুলিল্লাহ আমি প্রতিটা মানুষকে সাহায্য করি, সহযোগিতা করি। কিন্তু আপন ভাই, যে কথাটা বলার আমার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল, আমি বলতে চাই না আমি কি বা আমার কি, এটা আমি বলতে চাই না। আমি আমার বউকে নিয়ে যখন হজে গিয়েছিলাম, কাবা ঘরে আল্লাহর পবিত্র নগরী সৌদি আরবে হজ করেছিলাম, আমার বিয়ের 3 মাস পরে আমি হজে যাই। এবং বউকে নিয়ে যখন আমি হজে গেলাম, আমরা ওইখানে বড় হজ করে, হজ পালন করার পরে যেদিন আমি চলে আসবো সেদিন আগের দিন রাতের বেলায় আমি যেই হোটেলে থাকি, সেই হোটেলে আমি আর বউকে নিয়ে ঘুমাচ্ছি। হঠাৎ করে গভীর রাতে আমি একজন মানুষকে দেখতে পাই। আমি জানি না এই মানুষটা কি, আমি জানি না এই মানুষটার পরিচয় কি। শুধু আমাকে বলে, আমার কাছে এসে বলে, তুমি যে এই কুৎসিত মেয়েটাকে বিয়ে করেছ, তুমি যে একটা পরিবারের মুখে হাসি ফুটিয়েছ, আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। আমি ওই মানুষটার বর্ণনা দিতে চাই না, মানুষটা দেখতে কেমন বা কী, শুধু এতটুকুই বলবো যে ওই মানুষটা চলে যাওয়ার পরে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে আমার শরীরের পশমগুলো তখন দাঁড়িয়ে গেছে। আমি এটা কী দেখলাম, আমি সাথে সাথে গিয়ে অজুটা করে এসে আমি নামাজটা পড়ছি, 2 রাকাত নফল নামাজ পড়ছি।
এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আমার বউ তখন ঘুম থেকে উঠছে। উঠে আমার বউ তখন আমাকে বলতেছে যে কি হয়েছে? আমি বললাম তোমার কি হয়েছে, তুমি উঠলা কেন? ও বলে আমি তো একটা স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখেছো? বলে আমার কাছে একজন লোক আসছে এরকম এরকম, আমার কপালে চুমু দিয়েছে এবং আমাকে বলেছে আমি যাতে আমার স্বামীর খেজমতটা ঠিক মতো করি, তবে স্বামী স্ত্রী আমরা দুজনে একসাথে জান্নাতে থাকবো। আমি তখন বললাম কি বলা তুমি এটা? সত্যি? আমাকে বলে হ্যাঁ সত্যি। আমি তখন আমার বিষয়টা বললাম এবং সেখানকার কিছু লোকদের সাথে আলোচনা, আমি সেখানকার কিছু লোক বলতে একজন আলেমের সাথে আমি আলোচনা করেছিলাম এবং তিনি ওখানকারই সৌদির একজন নাগরিক ছিলেন, তিনি ওই কাবা ঘরেরই একজন কর্মকর্তা। তেনার সাথে আলোচনা করার পরে তিনি আমাকে বলল আমি যাকে দেখেছি সে কোনো নর্মাল মানুষ ছিল না। তো যাই হোক, যদি তিনিই হয়ে থাকে তবে আমি সৌভাগ্যবান এবং অত্যন্ত ভালো লেগেছে আপন ভাই। আমি এরপর থেকে আজকের এই দিনটা পর্যন্ত আমার এখন 3টা কন্যা সন্তান, আমার কোনো ছেলে নাই, 3টা কন্যা। আর মেয়েগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আমার আল্লাহ তাআলার কাছে আর তেমন কোনো চাওয়া নাই। আমি আপনাকে বলি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার বউ শাহানাকে নিয়ে এতটাই সুখে আমি আছি যে সুখের কোনো সীমাহীন। আমার বউ আমাকে এত আদর করে, এত যত্ন করে, এত ভালোবাসে। দিন শেষে যখন আমি ঘরে আসি আমি আমার বউর দিকে তাকে মনে আমি জান্নাত দেখি। আমার বউটা দুনিয়ার মানুষের কাছে কুৎসিত, কিন্তু সে আমার কাছে বেহেশতের হুর। আমি বেশ কয়েকদিন ধরে আপনার গল্পগুলো শুনি, আমার ভালো লাগে। বিশেষ করে আপনি যখন ইসলামিক কোনো গল্প প্রচার করেন এগুলো ভালো লাগে, আমি শুনি। গল্পর সত্য কি মিথ্যা বা আপনি কী বলেন না বলেন এটা আমি জানি না, তবে আপনার কথায় মানুষ অনেক কিছু শিখতে পারে। আপনার জীবনের গল্প বলা থেকে মানুষের অনেক কিছু শেখার আছে। সেই জায়গা থেকে আমি গল্পগুলো শুনে আমার ভালো লাগে এবং আমি আর আমার ওয়াইফের জীবনে ঘটে যাওয়া ঘটনা আপনাকে জানালাম। যেহেতু আমি এই লাইনে কাজ করি বা আমি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি বা আমার একটা প্রতিষ্ঠিত কোম্পানি আছে, আপনি চেষ্টা করবেন এটা ডিটেলসে না বলে যতটুকু পারেন আমার পরিচয়টা হাইড করে আমার গল্পটা প্রচার করার জন্য। আমি আর আমার বউ একসাথে আপনার মুখ থেকে এই গল্পটা শুনলে আমি শান্তি পাবো। আপন ভাই, অনেক দোয়া ভালোবাসা আপনার জন্য। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত রাজধানী ঢাকার ভাই তুষার ছদ্মনাম ব্যবহার করা, আমি তুষারই বলি যেহেতু এই নামটাই ধরে ওনাকে ডেকেছে এতক্ষণ। তো এই মানুষটা এত বড় একটা কোম্পানির মালিক এবং ইনা যখন আমাকে ইমেল করে গল্পটা, যখন তিনি আমার সাথে কথা বলে ফোনে, আই ক্যান বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করতে পারি না যে উনি কথা বলছে বা ওনার মতো একজন মানুষ। তো যাই হোক, ওনাকে যেই দেখবে, আমি যতটুকু দেখেছি ভিডিও কলের মাধ্যমে যথেষ্ট পরিমাণে ধার্মিক এবং পেট পর্যন্ত দাড়ি, আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে এটা অলি আল্লাহর সাথে আমি কথা বলতেছি। এত মানে ইসলামিক ওনার চেহারা। তো ওনার স্বপ্নের বিষয়ে তিনি আমাকে বলতে বলে নাই, আমাকে মানে লাস্টে দিয়ে বললো যে আপনি আপনি স্বপ্নের বিষয়টা গোপন করবেন, স্বপ্নের বিষয়টা আপনি বলবেন না। এটা যেহেতু আমার একটা স্বপ্ন ছিল, তা আমার কাছে আমি উল্টো ওনাকে অনুরোধ করলাম যে ভাই আপনি আমাকে স্বপ্নের বিষয়টা বলতে বলেন। কারণ আমার কেন জানি মনে হয় যে আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তারা সবাই, বেশিরভাগ মানুষরাই একটু মানে এই ধরনের ধর্মপ্রিয় মানুষের হয়ে থাকে। আমি তাদেরকে আপনার এই বিষয়টা জানাতে চাই, তারা একটু জানুক। ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর উনি বলে যে ঠিক আছে বলেন, তবে আমি যে ওনাকেই দেখেছি সেটা আপনি বলবেন না। তো আপনারাই ধারণা করতে পারেন উনি কাকে দেখেছে বা কে ওনার স্বপ্নে এসেছে। বাট আমার কাছে গল্পটা বলে অত্যন্ত ভালো লেগেছে। মানুষ বলে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি খোলা ভালো, তারই একটা জ্বলন্ত প্রমাণ আমি এই গল্পে আবারও পেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি আবার আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। তবে এখানে কিছু প্রশ্ন থেকে গেছে, প্রশ্নগুলো আপনারা কমেন্টে করবেন, আমি জানি রিপ্লাইটা আমি আগেই দিয়ে দিই। যে ওনার বউ জিফারের ব্যাপারে তার কোনো কিছু আছে কিনা বা জিফারের ছেলে সন্তান না। উনি যতটা লাস্ট পর্যন্ত জেনেছে জিফার কানাডাতে চলে গেছে, এই আমেরিকাতে গেছে, আমেরিকা থেকে কানাডায় গেছে এবং কানাডায় গিয়ে সে একজনকে বিয়ে করেছে এবং ওই যাকে বিয়ে করেছে তাকে নিয়ে, তার সন্তান তানিমকে নিয়ে সে ওখানে আছে এবং ভালো আছে। তার বউর জিফারের উপরে তার কোনো অভিযোগ নেই, জিফার ভালো থাকুক এবং শুধু তার একটাই দাবি জিফার যেন তার সন্তানটাকে দিনী লাইনে পরিচালনা করে, কানাডার মতো আর দেশে আছে, যাতে বাচ্চাটা ইসলামিক লাইনে পরিচালিত হয়। এই জন্য সে মাঝে মাঝে বিভিন্ন মানুষদেরকে দিয়ে তাকে মেসেজ করায় যাতে সন্তানটাকে দিনী লাইনে রাখার চেষ্টা করে, যাতে ভালোভাবে রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মধ্যে এখানে বিদায়। দেখা হবে অন্যদের অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।